আমাবস্যার গাঢ় আকাশের দিকে এক ঝলক দেখে আপন ছন্দে গান গাইতে গাইতে টলমল পায়ে হাঁটছিল জমিদার বাড়ির ছেলে রাজেন্দ্র। পরনে রেশমের ধুতি, পাঞ্জাবি আর কাঁধে ছিল দামি পশমের শাল, হাতে মদিরার বোতল ধরা। বংশের আর্থিক দাপট বহুদিন হলো ম্লান হয়েছে ঠিকই, তবে বাবু আনা এখনো যায়নি বাড়ির ছেলেদের মন আর মস্তিষ্ক থেকে। পরিশ্রমহীন নির্বিকার তাদের জীবন। প্রতি রাতে সুর আর সঙ্গীতের টানে ছুটে যায় গ্রামের একদম শেষ প্রান্তে থাকা গণিকা পল্লীর শেষ মহলে। সেখানে সারা রাত কাটিয়ে ভোর রাতে ফেরে তারা জমিদার বাড়ির সদর দরজা। এমনিতে রাজেন্দ্র আর তার মেজ ভাই দেবেন্দ্র একসাথে ফেরে, তবে আজ দেবেন্দ্র আর ফেরে। শীষমহলের সবচেয়ে সুন্দরী নর্তকী মল্লিকার সাথেই রাতে রয়ে গেছে সে। কিন্তু রাজেন্দ্র তো তা করলে হবে না। আজ রাতে না ফিরলে পরের দিন সকালে বাবা মশাইকে জবাবদিহি করতে হবে তাকে। আজকাল তিনি ওই শীষমহলের ছেলেদের যাওয়া মোটেই পছন্দ করেন না। বড় ছেলে হিসেবে ওনার কথার একটু হলেও তো মান রাখতে হবে রাজেন্দ্রকে। তাছাড়া ওর স্ত্রী বর্তমানে 7 মাসের গর্ভবতী, আর এই জন্যই রাজেন্দ্রর বাবা ছেলেদের এমন অতিরিক্ত উশৃঙ্খলতা কমানোর জন্য আরো বেশি কড়াকড়ি শুরু করেছেন। শুধু তাই নয়, দেবেন্দ্রর স্ত্রীও বছর 2 হলো বিবাহ করে জমিদার বাড়িতে পা রেখেছে। কাজেই জমিদার বাবু এখন আর কোনোভাবেই চান না যে বাড়ির বউদের চোখে ওনার ছেলেদের কোনো কুকীর্তি ধরা পড়ুক। যদিও এককালে ওদের বাবা কম যাতায়াত করেননি ওই শীষমহলে, কিন্তু এখন বয়স হয়েছে, সংসারের রাশও ওনাকেই টানতে হচ্ছে, তাই এইসব বন্ধ করে দিয়েছেন। তবে রাজেন্দ্র চোখের সামনে আচম্বিত একটি অতীব সুন্দরী নারীর লাবণ্যমণ্ডিত মুখায়ব ভেসে উঠতেই সে মনে মনে ভাবল, তবে তার ছোট ভাই অমরেন্দ্র এসবের মধ্যে নেই। ছোট থেকেই সে শহরে লেখাপড়া করার জন্য থেকেছে, একটু স্বাধীন চেতা প্রতিবাদী গোছের। আর ওর সেই টুকটুকে শহুরে বউটা। রাজেন্দ্রর সারা শরীরে খেলে গেল এক অদম্য বিদ্যুৎ তরঙ্গ। ভাইয়ের স্ত্রী হিসেবে ওই নারীকে কোনোভাবেই তার মন মানতে রাজি নয়। অত সুন্দরী নারীর স্থান তো রাজেন্দ্রের দুবাহুর মাঝে, অথচ রাতের আধারে মদিরার ঢোক গিলে হাঁটতে হাঁটতে যে অনাহ্য বিকৃত এক নেশায় মেতে উঠেছিল, তারই আপন ছোট ভাইয়ের স্ত্রীর শরীরটাকে কল্পনা করে জলা জমির পাশ দিয়ে এগোচ্ছিল। হঠাৎই নুপুরের ক্ষীণ শব্দ কানে এলো রাজেন্দ্র। চারপাশ অন্ধকার, তবে তার মাঝেও তার সূক্ষ্ম দৃষ্টি স্থির ছিল জলা জমির বিপরীত প্রান্তে। এটি ছায়া, সম্ভবত নারী অবয়বকে লক্ষ্য করল। ধীর গতিতে পেছনের ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করতে ঝাপসা দৃষ্টিতে সম্পূর্ণ দৃশ্যটুকু দেখলেও ওর অপরাধ মনস্ক মস্তিষ্কে জেগে উঠল এক তীব্র শারীরিক আকর্ষণ আর লালসা। কাঁপা গলায় হাঁক পারল সে, কে ওখানে? এই কে? এত রাতে কে জঙ্গলের দিকে যাচ্ছ? এই কোনো সাড়া পেল না, তবে সে নিশ্চিত ছিল যে জঙ্গল পানে যে কায়া ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল, সে হোক না হোক নারী। হাতের পৃষ্ঠদেশ দিয়ে ঠোঁটটা মৃদু ঘষে দৃষ্টিতে একরাশ লালসা নিয়েই সেই নারীর পিছু নিল রাজেন্দ্র।
ধীর পায়ে প্রবেশ করলো জঙ্গলের ভিতরে। প্রথমে একটি জমাট আঁধার এসে সজোরে ধাক্কা দিল রাজেন্দ্রের দু চোখে। কয়েক মুহূর্ত লাগলো নিজেকে সংযত করে নিজের দৃষ্টিকে ধাতস্থ করতে। তারপর ধীর পায়ে এগিয়ে চলল ভেতরে। সেই নূপুর নিকণ তখনও ওর কানে বাজছে, আর নিজের মনকে সামলে না রাখতে পেরে চিৎকার করে উঠল নেশায় চুর রাজেন্দ্র। এত সুমধুর নূপুরের নিকণ, তুমি কে? তুমি কে স্বপ্নপুরী? একটিবার ধরা দাও আমায়, একটিবার ধরা দাও। ইতিমধ্যে জঙ্গলের খানিকটা গভীরে প্রবেশ করেছে সে। চারদিকে দৃষ্টি বোলাতে বোলাতে সন্তর্পণে পা ঘোরাচ্ছিল রাজেন্দ্র, বোঝার চেষ্টা করছিল। নূপুরের নিকণ হঠাৎই একটা মিষ্টি সুঘ্রাণ এসে নাকে ঠেকল। না, এত সুন্দর ঘ্রাণ কেবল নারী দেহ থেকেই মেলা সম্ভব। আরো কয়েক পা এগিয়ে থমকে গেল রাজেন্দ্রর পা। নূপুরের ধ্বনি কিংবা সেই সুমিষ্ট সুঘ্রাণ আর আসছে না তার কাছে। খানিকটা অবাক হয়ে চারদিকে জুলজুল চোখে দেখতে লাগলো সে। রাজেন্দ্রর ঠিক পেছনেই ছিল একটা পুরনো বেল গাছ। সে যদি সামান্য পিছন ঘুরত তাহলে তো দেখতে পেত সেই বিভীষিকাকে। রাজেন্দ্রের ঠিক পিছনে বেল গাছের গুঁড়িটা দু হাতে জড়িয়ে অন্ধকারে ঘাপটি দিয়ে সেখানে বসেছিল একটি কালো অবয়ব। তবে সেটি আর নারী অবয়ব ছিল না, আর না ছিল কোনো পুরুষ অবয়ব। কি ছিল ওটা? ধীরে ধীরে অবয়বটি গাছ থেকে টিকটিকির মতো গাছের গা বেয়ে গাছটির তলদেশে নামতে লাগলো। রাজেন্দ্রর তখন লক্ষ্য সেই পিছনে। সে মোহিত হয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল সেই নূপুরের অধিকারিণীকে। ঠিক সেই মুহূর্তেই কাঁধের কাছে একটা হিম শীতল বাতাস অনুভব করল সে। মনে হলো কেউ যেন আচম্বিত তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। সেই সাথে বাতাস জুড়ে ভেসে আসছিল এক চাপা গর্জন। অস্বাভাবিক কিছুর আভাস পাওয়া মাত্রই শরীরের সমস্ত রক্ত যেন নিমেষে জমাট বেঁধে গেল রাজেন্দ্রের। তার দু চোখের মণি এক পাশে এসে পিছনের আবহাওয়া অনুমান করার চেষ্টা করলেও চোখেতে ঘুরে সেটিকে নিজের চোখে দেখার সাহস করতে পারল না। চাপা নিঃশ্বাস তার কাঁধে ধীরে ধীরে বাড়তে লাগলো। সেই সাথে পাল্লা দিয়ে উচ্চ মাত্রা ধারণ করল এতক্ষণ ধরে চাপা জানত গোঙানিটা। মনে হলো প্রচন্ড ক্লেদ আর ঘৃণা নিয়ে ফোঁপাচ্ছে কোনো এক অতি প্রাকৃতিক শক্তি। নিজেকে আর ধোঁয়াশায় রাখার ক্ষমতা হলো না রাজেন্দ্রের। সে এক নিমেষে পিছন ফিরে সোজাসুজি দেখতেই থমকে স্তব্ধ হয়ে গেল। এমনকি নড়াচড়ার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলল সে। স্থবির প্রস্তরবৎ হয়ে এক দৃষ্টে রাজেন্দ্র চেয়ে থাকলো সামনে। তার ঠিক বিপরীতে আলো আঁধারি এবং ক্ষীণ সাদা কুয়াশার মাঝে দাঁড়িয়ে ছিল একটি অবয়ব। আশ্চর্য বিষয়, জমাট আঁধার সব জায়গায় ছড়িয়ে থাকলেও নির্দিষ্ট ওই স্থানেই এক অলৌকিক মৃদু আলোর ঝলক থাকায় আশেপাশের স্থান খানিকটা দৃশ্যমান হয়ে উঠেছিল রাজেন্দ্রের কাছে। কপালে ভাঁজ পড়ল তার সামনের অবয়ব দেখে। এরপর সেই অবয়ব নিজে থেকেই ওর দিকে দুপা এগিয়ে এলো। অতঃপরও তার চেহারা সুস্পষ্ট হলো রাজেন্দ্রর কাছে। শীর্ণকায় লম্বাটে একটি দেহ কাঠামো। শুকনো গাছের ডাল যেমন খসখসে মটমট করে, সে অনাবৃত দেহ অবয়বের চামড়াও খানিকটা সেরকম। আর তার বিশাল মাথার ঠিক মধ্যস্থলে
হলদেটে হয়ে জল জল করছে দুটি কোটরগত চক্ষু, রুক্ষ মাথার তালু, ঠোঁটহীন ধারালো দাঁতের শাড়ির মধ্যিখান দিয়ে বেরিয়ে আসছিল অস্বাভাবিক বড় কালচে লাল জিহবা। পরনে সাদা রঙের মলিন ছিন্ন একটি ধুতি, যেখানে লেগেছিল শুকনো রক্তের লালচে ছোপ। দেহের অনাবৃত অংশে কাঁধ থেকে জড়ানো সাদা মোটা সুতোর ন্যায় কিছু একটা, সম্ভবত পইতে, আর পদযুগলে খড়গ। এমন অদ্ভুত অবয়ব দেখে রাজেন্দ্র ক্ষণিকের জন্য স্থবির হয়ে যায়। তারপর কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে? এমন সময় জঙ্গলের সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করে শতগুণ উচ্চ স্বরে প্রতিধ্বনিত হতে লাগলো একটা তীক্ষ্ণ অথচ ভারী পুরুষের অট্টহাসি। ভয়ে আতঙ্কে রাজেন্দ্র চিৎকার করতে চাইল, কিন্তু ওর মুখ থেকে একটা শব্দ বেরোলো না। এমন এক ভয়াবহ দৃশ্যে দু চোখ বিস্ফারিত হয়ে উঠেছে ওর। শরীর কাঁপতে লাগলো রীতিমতো, পা যেন কেউ পেরেক দিয়ে মাটির সাথে গেঁথে দিয়েছে। প্রাণবায়ু মনে হচ্ছিল শিথিল হয়ে পড়ছিল একটু একটু করে। কোনো ক্রমে সাহস সঞ্চয় করে রাজেন্দ্র বলে উঠল, কে তুমি? আবারও এক গম্ভীর ভরাট অট্টহাসি উচ্চ স্তরে ফেটে পড়ল জঙ্গলের আনাচে কানাচে। কানে এলো সেই পুরুষ কণ্ঠ, আমি কে? এই বলে পুনরায় চিৎকার করে অট্টহাসিতে ফেটে পড়ল সেই দানবরূপী অদ্ভুত অবয়বটি। আর স্থির দাঁড়িয়ে থাকতে পারল না রাজেন্দ্র। দ্রুত পিছনে ফিরে ছোটার চেষ্টা করতে লাগলো। এমন সময় ও চোরা দৃষ্টিতে লক্ষ্য করল এক জোড়া বিভৎস ভয়ানক পা শূন্যে ভাসতে ভাসতে ওর পিছু নিয়ে ওর দিকে এগিয়ে আসছে। আরো দ্রুত পা চালাতে লাগলো রাজেন্দ্র। ঠিক সেই মুহূর্তে পুনরায় সেই বিভীষিকা পথ আটকে ঠিক ওর সামনে এসে দাঁড়ালো। ফ্যাস ফ্যাসে গম্ভীর স্বরে বলে উঠল, পালিয়ে কোথায় যাবি? যে সর্বনাশ আমার করেছি, তারপর যতক্ষণ না পর্যন্ত আদি নারায়ণের কুল নাশ করছি, শান্তি নেই আমার। তোদের সবার শরীরে ওই পাপীর রক্ত বইছে, তাই গোটা বংশকে নির্বংশ করব আমি। এই বলে সেই বিভীষিকা তার বিকৃত খসখসে শক্ত হাড় বেরোনো হাত দিয়ে চেপে ধরল রাজেন্দ্রর গলা। এমনকি তার বিকট কণ্ঠস্বরে কেঁপে উঠেছিল রাজেন্দ্রর হৃৎপিণ্ড। নিঃশ্বাস নিতে পারল না সে। দানবের হাতের মুঠোয় থেকেই ছটফট করতে লাগলো। চোখ উল্টে গেল তার। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও পারছিল না ছাড়াতে। এরপর সেই বিভীষিকা সজোরে তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল সেই গাছের গুঁড়ির দিকে। ছিটকে গিয়ে গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল রাজেন্দ্রর শরীরটা। মুখ ফেটে বেরিয়ে এলো যন্ত্রণার স্বীকারোক্তি। ব্রহ্মদৈত্যী। গলায় ভয়ানক দাগ বসেছে সেই বিভীষিকার। রাজেন্দ্র পুনরায় সেদিকে তাকাতেই চমকে উঠল। বিভীষিকার মুখ আরো বিকৃত হচ্ছে ওর দিকে এগিয়ে আসতে আসতে অনুরোধী কণ্ঠে তীব্রভাবে চিৎকার করে উঠল রাজেন্দ্র, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। শুনল না সেই দানব রাজেন্দ্রর একটা কথাও।
ঝাঁপিয়ে পড়ল রাজেন্দ্রর ওপর। তার ওপর নিজের ধারালো নখগুলো দিয়ে রাজেন্দ্রর বুকের বাম দিকে ঢুকিয়ে সেখান থেকে ছিঁড়ে বের করে আনলো কাঁপতে থাকা হৃৎপিণ্ডটা। চকচক করে উঠল সেই দানবের চোখ দুটো। রক্ত মাখা মাংসের দলাটা এরপর নাকের কাছে এনে পরম তৃপ্তিতে শুঁকতে লাগলো সে। কেবল সামনে পড়ে থাকলো রাজেন্দ্রর নিস্তেজ দেহখানি, বিস্ফারিত তার চোখের দৃষ্টি, এবং সেখানে লেগে এক রাশ জিজ্ঞাসা। হঠাৎই চারপাশ থেকে ভেসে এলো সেই ভারী গর্জন ভরা কণ্ঠস্বর। পরের দিন সকালের দিকে জলা জমির কাছেই রাজেন্দ্রর মৃতদেহ খুঁজে পেল একদল জেলে। তবে সেই মৃতদেহের অবস্থা দেখে তারা ঠিক থাকতে পারল না। ভয়ঙ্কর রকম বিভৎস দেখাচ্ছিল রাজেন্দ্রর নিথর দেহটা। ক্ষত বিক্ষতের আঘাতে বিকৃত হয়ে উঠেছে মুখখানি, মাথা ফেটে ঘিলু বেরিয়ে এসেছে, এমনকি সারা শরীর জুড়ে খুবলে খুবলে মাংস বেরিয়েছিল, যেন কেউ স্বেচ্ছায় খুবলে খেয়েছে শরীরটা। তবে সবচেয়ে নির্মম ছিল যে দৃশ্য, তা হলো রাজেন্দ্রর বাম পাশ থেকে ছিঁড়ে বের করে আনা হৃৎপিণ্ড সহ মাংসের তলাটা, যা অর্ধভক্ষণ অবস্থায় পড়েছিল রাজেন্দ্ররই পাশে খানিকটা তফাতে। সেটি দেখতে লাগছিল ভীষণ বিভৎস, যেন কেউ এক কামড়ে অর্ধেক অংশ খেয়ে নিয়েছে। গ্রামবাসীরা এমন বিভৎস ভয়ানক দৃশ্য দেখে প্রথম কয়েক মুহূর্তের জন্য স্থাণু হয়ে যায়। মহিলারা ভয়ে মুখে আঁচল চাপা দিতে লাগলো এবং ছোট ছেলেদের দ্রুত সেখান থেকে সরানো হয়। ধীরে ধীরে গ্রামবাসীদের জমায়েত বাড়তে থাকে মৃতদেহের সামনে। সকলেই বোঝার চেষ্টা করছিল যে সামনে পড়ে থাকা দেহটি কার। অসহায় কণ্ঠে এক ব্যক্তি বলে উঠল, এমন নৃশংসভাবে কোনো সাধারণ মানুষে হত্যা করতে পারে না। এ নিঘাত কোনো প্রেতাত্মার কাজ, এ নিঘাত প্রেতাত্মার কাজ। সেই ব্যক্তির কথা শুনতেই এক বৃদ্ধা মুখে আঁচল চাপা রেখেই ডুকরে কেঁপে উঠল। অভিশাপ, অভিশাপ। দীর্ঘ বছর ধরে ওই জমিদার বাড়ির মা কালীর পুজো কি এমনি এমনি বন্ধ ছিল? পুজো শুরু হওয়া মানেই ছিল জমিদার বাড়ির অভিসম্পাত শুরু। বহু বছর আগে কানাঘুষ হয়ে এই অভিশাপের ব্যাপারে যা শুনেছিলাম, তার মানে সঠিক ছিল। এবার এই অভিশাপের বোঝা ধীরে ধীরে গোটা জমিদার বংশকে ধ্বংস করবে। তোমরা দেখে নিও, গোটা বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখন আর এখানে দাঁড়িয়ে বিলাপ করে লাভ নেই। খবর পাঠাতে হবে জমিদার বাড়িতে, আর গাঁয়ের পুরোহিত মশাইকেও জানাতে হবে। যা করার তোমরা সব তাড়াতাড়ি করো। এ ভগবান, ঠাকুর, কি দিন দেখাচ্ছ তুমি ঠাকুর। বৃদ্ধার কথায় সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করে উঠল, কিন্তু কিন্তু এ মৃতদেহ কার? জমিদার পুত্র রাজেন্দ্র বাবুর। আর কিসের অভিশাপের বোঝা বয়ে বেড়াচ্ছে এই জমিদার বাড়িটা? ভয়ার্ত দৃষ্টিতে বৃদ্ধা রাজেন্দ্রর মৃতদেহের দিকে চেয়ে থেকে ভাঙা ভাঙা গলায় বলে, জানি না, আমি কিচ্ছু জানি না। কেবল এইটুকু জানি, আগামীতে
এমন ভয়ানক কিছু ঘটতে চলেছে যার প্রভাব এই গ্রামেও পড়বে। আর আর সেই ভয়ানক অভিশাপের সূচনা ঘটে গেছে। এখন কেবল সময়ের অপেক্ষা, সময়ের। গল্পটি শোনার আগে কমেন্ট বক্সের পাশে থাকা হাই বাটনটায় একবার ক্লিক করে দেবেন, যাতে আমাদের এই গল্পটা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে। সন্ধে প্রায় হয়ে এসেছে। বাড়ির কাছাকাছি রাস্তার ওপরের একটি পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি। এমন সময় কিশোরীর সাথে দেখা। ছাতা হাতে আমার দিকেই আসছিল। আরে এ কি ভাইয়া, এখানে কি করছো? আমি তো তোমার বাড়ির দিকে এগোচ্ছিলাম, কিন্তু তুমি এখানে কি ব্যাপার? আকাশের মুখটাও কিন্তু ভার, যে কোনো সময় ঝমঝমিয়ে শুরু হতে পারে। আমি মৃদু হেসে বললাম, তা অবশ্য ঠিক, তবে আমিও সঙ্গে করে ছাতা এনেছি, যদিও সেই দুপুর থেকেই লক্ষ্য করেছি বৃষ্টিটা ধরেছে। কিশোরী হেসে জবাব দিল, তা করছোটা কি এখানে? আমি মৃদু হেসে জবাব দিলাম, বাড়ি বসে বিশেষ ভালো লাগছিল না। অফিসে তেমন কোনো কাজও নেই, আবার গিন্নিও তার কোনো আত্মীয়ের বাড়ি গেছে। তোমার আসারও কোনো পাত্তা দেখতে না পেয়ে ভাবলুম সামনের দোকানে গিয়ে একটু বইপত্রই ঘাঁটাঘাঁটি করি। কিশোরী একগাল হেসে বলে, তা ভালোই করেছো। এই বলছি, আচ্ছা শোনো, আর বাড়িতে গিয়ে তোমার কোনো কাজ নেই, বরং চলো তারানাথ জ্যোতিষীর ওখানে যাই। কতদিন যে ঠাকুর মশাইয়ের মুখ থেকে গল্প শুনিনি, তোমার মনে আছে? এই ফাঁকে আমার হাতেও একটু সময় আছে, ওনাকে হাত টাত না হয় দেখিয়ে নেবো আর কি। আমি মৃদু হেসে বললাম, বেশ তাই চলো, তবে আজ আর তেলে ভাজা কিছু নেব না, সিঙ্গাড়া নিতে পারি বরং। কিশোরী মাথা নেড়ে আমার কথায় সহমত প্রকাশ করে বলল, হ্যাঁ তা ঠিকই বলেছো বিভূতি, সিঙ্গাড়াটাই নিয়ে নাও তবে, কারণ এমনিতেই তেলে ভাজা তো প্রায় খাওয়া হচ্ছে। এই তবে মানে এই নিলে কিন্তু ওই মা মনসা মিষ্টান্ন ভাণ্ডার থেকেই নেবে, কিন্তু অন্য কোথাও সিঙ্গাড়া নেবে না, বুঝলে? আমি হেসে ফেললাম, আচ্ছা ঠিক আছে, এখন চলো। মটলেন থেকে ঠাকুর মশাইয়ের বাড়ি খুব চেনা রাস্তা হয়ে গেছিল আমাদের। গলিতে ঢুকতে ঢুকতে কিশোরী জিজ্ঞেস করলো, এই আচ্ছা, এখানে একটা অশ্বত্থ গাছ ছিল না, এই কেটে দিয়েছে না কি বলো তো? আমি কাঁধ ঝাঁকিয়ে বলি, হতে পারে। গলি পার করে সোজা একতলার বাড়িটার কাছে এসে থামলাম। সোজাসুজি বাড়ির দেওয়ালের গায়ে টিনের সাইনবোর্ডে জ্বলজ্বল করছে তারানাথ জ্যোতির্বিনোদ। প্রথম যেদিন এখানে এসেছিলাম সেদিন চোখে ছিল এক রাশ অবিশ্বাস আর উপেক্ষা, কিন্তু ঠাকুর মশাইয়ের সাথে দেখা হওয়ার পর আমার সমস্ত দ্বিধা অবিশ্বাস সব দূরে সরে গেছিল। মানুষটার মধ্যে দিব্য শক্তি আছে কিনা জানি না, তবে কোনো শুভ শক্তি যে আছে এই বিষয়ে নিশ্চিত হয়ে গেছিলাম প্রথম দিনই। বাইরের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে কয়েক মুহূর্ত পর দরজা খুলে দিল চারি। কিশোরী একগাল হেসে সিঙ্গাড়ার পুঁটলিটা চারির হাতে দিয়ে বলল, কেমন আছো চারিমা? চারি মৃদু হেসে বলল, ও মা, কাকা বাবুরা যে, তা গত রবিবার আসেননি কেন? তার আগের রবিবারও আসা হয়নি। আমি তো ভেবেছিলাম আপনারা আর আসবেনই না। আসুন আসুন বাবা, কাকা বাবুরা এসেছেন। তারানাথ ভেতর থেকে বেরিয়ে এলেন। আমরা ততক্ষণে বৈঠকখানায় মাদুর পেতে বসে পড়েছি। আমাদের দেখতেই ভরাট কণ্ঠে তিনি বললেন, গত দুটো রবিবার এলে না কেন? ঘুরতে গেছিলে? কিশোরী দ্রুত জবাব দিল, কোথায় ঠাকুর মশাই, অফিস আর সংসার ঠেলেই তো এই নাজেহাল অবস্থা, দেখতেই তো পাচ্ছেন। আমিও মৃদু উদাসীন কণ্ঠে বললাম, আমারও একই অবস্থা ঠাকুরমশাই, শরীরটা কটা দিন ভালো যাচ্ছে না। অফিস করে ফিরে বড্ড ক্লান্ত হয়ে যাই। মাঝে দুদিন শরীরটাও ভালো না থাকার কারণেই আসতে পারিনি, তবে আবার একভাবে বেশি দিন এখানে না এসেও যে সুস্থভাবে থাকতে পারি না। আপনার মুখ থেকে শোনা নানান অভিজ্ঞতার মধ্যে কত যে শেখবার বিষয় থাকে, যা জানা আমাদের জন্যও কার্যকরী হয়। আর তাই আমার কথার মাঝেই কিশোরী বলে উঠল,
আহা, তার জন্যই তো এখানে ছুটে আসা ঠাকুর মশাই। আপনার এখানে এত অদ্ভুত আকর্ষণ আছে, সেটা নিঃসন্দেহে। তারানাথ হুঁকোয় টান দিয়ে হেসে উঠলেন। এমন সময় আমার কিছু একটা মনে পড়তেই জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনাদের বাড়ির সামনের অশ্বত্থ গাছটা কেটে দেওয়া হয়েছে? মাথা নাড়লেন ঠাকুরমশাই। হ্যাঁ, কে জানে কেন। গাছগাছালি কাটা তো পরিবেশের হিতে নয়, তাও মানুষ যদি তা না বোঝে তাহলে কি বা করা যাবে। তবে এই কথাটায় আমার বহু বছর আগের একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কিশোরী উৎসাহিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি ঠাকুর মশাই? বহু বছর আগে আমার সাথে ঘটা একটা অভিজ্ঞতা। তখন আমি সাধনার জন্য নানান স্থান ঘুরছি, সাধু সঙ্গ করছি। এমনই একটা সময় একবার কাষ্টদেহী বলে একটা গ্রামে এসে পৌঁছালাম। গ্রাম বললে ভুল হবে, গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকা শ্মশান ঘাটে ছিলাম আমি। কয়েকজন সাধুর সঙ্গ লাভ করি সেখানে। কটা দিন তাদের সাথে সাধনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলল। শুধু তাই নয়, ধ্যানরত থাকাকালীন আমি অনুমানও করতে পারতাম না যে কখন বিকেল গড়িয়ে রাতের আঁধার নেমে আসত। শ্মশানের এক পাশে একটি শ্মশান কালীর মন্দির ছিল। এক বৃদ্ধ পুরোহিতকে প্রায়শই দেখলাম পুজো দিতে আসতে। সব সময় খেয়াল করতে পারতাম না, কারণ আমি নিজেই নিজের সাধনার কাজে ব্যস্ত থাকতাম। অনেক সময় সন্ধ্যার দিকেও লক্ষ্য করতাম বৃদ্ধকে মন্দিরে আসতে। আরতি করতেন, মাকে সম্ভবত শয়ান দিতেন। এভাবে কটা দিন অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে শ্মশান ফাঁকা হতে লাগলো। একদিন ধ্যান সেরে ভাবলাম একটু শ্মশান কালীর মন্দিরটায় যাই। এই ভেবে মন্দিরে পা রাখতেই এক সাধু আমার উদ্দেশ্যে বললেন, ওই তো তারানাথ এসেছে। আমি দেখলাম বৃদ্ধ পুরোহিত উদাসীন দৃষ্টিতে স্থির চেয়ে রয়েছেন আমার দিকে। আমি ওনাকে সান্ত্বনার ইঙ্গিতে বললাম, আপনাকে দেখে তো বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। কি হয়েছে আমাকে খুলে বলতে পারেন? সাধু বাবাও ব্যস্ত কণ্ঠে বললেন, আপনি আমাকে যা বলেছেন তার সবটা তারানাথকে খুলে বল। আমার মনে হয় কিছু একটা সমাধান ও ঠিক বার করবে। আচ্ছা, আমি তবে যাই, এখন অনেকটা পথ অতিক্রম করতে হবে না? এই বলে সেই সাধু ওখান থেকে প্রস্থান করলে কয়েক মুহূর্ত মন্দিরে নীরবতায় বিরাজ করে। অতঃপর পুরোহিত মশাই হীন কণ্ঠে শুরু করলেন, আমি এই কাষ্টদিহি গ্রামেরই বাসিন্দা। ওখানকার জমিদার বাড়ির বর্তমান পুরোহিত আমি। এই শ্মশানকালীর মন্দিরটাও বহু বছর আগে তৎকালীন জমিদার আদি নারায়ণ রায়চৌধুরী করেছিলেন। যাই হোক, সেসব কথা বর্তমানে বিশেষ প্রয়োজনীয় নয়। মূল সমস্যা হলো, গত কয়েক সপ্তাহ যাবৎ ধরে জমিদার বাড়ির প্রতিটি পুরুষ সদস্যের এক এক করে আচম্বিত মৃত্যু ঘটছে। মৃত্যু বলতে নৃশংস হত্যা। প্রথমে মনে হচ্ছিল এগুলো কোনো উন্মাদ হত্যাকারীর কাজ, কিন্তু পরে আমি অনুমান করতে পারি এ কোনো হত্যাকারী নয়, এ কোনো ভয়ানক অশুভ বিভীষিকার কাজ, যে একের পর এক জমিদার বাড়ির পুরুষদের হত্যা করার চেষ্টা চালাচ্ছে নির্দ্বিধায়। এমনকি বাড়ির গর্ভবতী স্ত্রীটিকেও নিস্তার দেয়নি। এমন এক অশুভ শক্তির প্রভাব থেকে কিভাবে যে জমিদার বাড়িকে রক্ষা করব? আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কবে থেকে শুরু হয়েছে এই ঘটনা? এই তো গেল কৌশিকী অমাবস্যা থেকে শুরু হয়েছে। একটু ভেবে উত্তর দিলেন পুরোহিত মশাই। আমি বললাম, কি কি ঘটনা ঘটেছে যাবৎ? মানে
একটু খুলে বললে ভালো হয়। আমার কথা শুনে পুরোহিত মশাইয়ের মুখে নেমে এলো এক গভীর কালো আতঙ্কের ছায়া। কোনো রকমে ধীর কণ্ঠে বলল, কৌশিকী অমাবস্যা পেরিয়েছে সপ্তাহ খানেক তো হলোই, সেই থেকে শুরু। অর্থাৎ এর মাঝে এই ধরুন অমাবস্যার ঠিক একদিন পর এক সকালে গ্রামের জলা জমির ওপর জেলেরা উদ্ধার করে জমিদার বাড়ির বড় ছেলে রাজেন্দ্রর রক্তাক্ত মৃতদেহটা। সত্যি বীভৎস অবস্থায় ছিল ছেলেটা, সারা দেহ রক্তাক্ত, মুখে একাধিক ক্ষত, ব্রহ্মতালু ফেটে ঘিলু বেরিয়ে এসেছিল। আর রক্তাক্ত শরীরের বাম পাশে ছিল একটি গভীর ক্ষত, যেখান থেকে ছিঁড়ে বের করে নেওয়া হয়েছিল রাজেন্দ্র হৃৎপিণ্ডটা। সে ভয়ানক মমনেদ্রকপূর্ণ দৃশ্য আমার পক্ষে বেশিক্ষণ দেখা সম্ভব হয়নি। আমি দ্রুত সরে গেছিলাম ওখান থেকে। ছেলের এমন অবস্থার কথা শুনে বর্তমান জমিদার সুরেন্দ্রনাথ রায়চৌধুরীও শয্যাশায়ী হয়ে পড়েছেন। আর এরপর একটা একটা করে হাড় হিম করা ঘটনা ঘটে যায় রায়চৌধুরী জমিদার বাড়িতে। জিজ্ঞাসু দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম, কিরকম ঘটনা? পুরোহিত মশাই বললেন, সেটা বাড়ির বড় বৌমা সুচিত্রার থেকেই সব থেকে ভালো জানতে পারবেন আপনি। কিছু সময় হলো নিজের গর্ভের সন্তানকে হারিয়ে উন্মাদিনী হয়ে পড়েছিল সে। আপাতত ঠিক আছে। আমি চাই ঠাকুরমশাই আপনি তবে আমাদের সাথে ওই জমিদার বাড়িতে চলুন, একটিবার সচক্ষে দেখুন ওখানে ওখানে ঠিক কি চলছে। আমি আর কিছু বললাম না। আমাকে মৌন থাকতে দেখে পুরোহিত মশাই বললেন, আপনি চুপ রয়েছেন মানে মৌনতাই সম্মতির লক্ষণ। আসুন ঠাকুরমশাই, আপনি আমার সাথে চলুন। পুরোহিত মশাইয়ের কথা আমি আর ফেলতে পারলাম না। ততপর ধীর পায়ে শ্মশান ঘাট প্রস্থান করে আমরা রায়চৌধুরী জমিদার বাড়ির দিকে পা বাড়ালাম। আয়তকার বিশাল দোতলা বাড়ি, সামনের লোহার মুখ্য দরজার ঠিক ওপরে আঁটা ছিল একটা হিংস্র সিংহ মুখ। তবে সেই সিংহ মুখটিতে ফাটল ধরেছিল, ধুলি ধূসরিত ছিল। এমন এক অদ্ভুত দৃশ্যাবলী দেখে দূর থেকেই আমার বাড়িটার উপর অভক্তি জেগে উঠল। কিন্তু সেই লোহার গেট পার করে বাড়ির অন্দরে প্রবেশ করতে ঋণাত্মক অনুভূতিটা আরো গভীরভাবে অবশ করলো আমার মন আর মস্তিষ্ককে। পুরোহিত মশাই বললেন, আসুন ঠাকুর মশাই। এরপর বাড়ির বৈঠকখানায় উপস্থিত হয়ে হাঁক পারলেন, কই গো বৌমারা, কোথায় সবাই? এদিকে এসো। আমি চোখ ঘুরিয়ে বাড়িটা দেখছিলাম। ইতিমধ্যেই সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো দুজন অল্প বয়সী বউ। তবে দুজনের মধ্যে একটি মেয়েকে দেখে মনে হলো সে গ্রামের নয়, শহরের আদব কায়দা বিদ্যমান তার মাঝে। মেয়েটিকে দেখতেও অসম্ভব সুন্দরী। পুরোহিত মশাইকে জিজ্ঞাসু দৃষ্টিতে দেখছিল দুই তরুণী। ওদের চোখে প্রশ্ন দেখে বৃদ্ধ নিজেই বললেন, আমাদের গ্রামের শ্মশানটায় তো প্রায়শই অনেক সাধু অঘরী আসেন। নিঃসন্দেহে ওনারা যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ বিশেষ হন। ইনার নাম হলো তারানাথ। ইনিও বাকিদের সাথে সাধনার জন্যই শ্মশানে এসেছিলেন। প্রায়শ কালী মন্দির দর্শন করতেও আসতেন। সেখানেই পরিচয় আমার সাথে। আমার সমস্যার কথা শুনে এক বাক্যে ঠাকুর মশাই আমাকে সাহায্যের জন্য প্রস্তুত হয়ে যান। পুরোহিত মশাইয়ের কথা শুনে দুজন বউয়েরই চোখে জল চলে আসে। একজন করজোরে আমার দিকে চেয়ে বলে, কিছু একটা করে এ বাড়ির ওপর থেকে কালো ছায়াকে সরান ঠাকুর মশাই। পুরোহিত মশাই বলেছিলেন
খুব শীঘ্রই এ বাড়ির পতন ঘটতে চলেছে। কোনো এক অতীতের পাপের কারণেই এক এক করে নিভবে বাড়ির বংশপ্রদীপ। কিন্তু ঠাকুরমশাই, আপনিই বলুন, এতে আমাদের কি দোষ ছিল? আমরা তো কোনোদিন কোনো পাপ করিনি, তাহলে আমরা কেন যন্ত্রণা পাচ্ছি? আমার বড় জায়ের দিকে তাকানো যাচ্ছে না। যে সন্তানকে নিজের গর্ভে রেখে সযত্নে পালন করেছিল, সে আজ তাকে কাজ ছাড়া অনুভব করে উন্মাদ প্রায় হয়ে উঠেছে। সে এমন সময় পুরোহিত মশাই মেয়েটিকে বলে উঠলেন, পল্লবী মা, ভয় পেও না, তোমার স্বামীর কিছু হবে না। আমি প্রশ্ন করলাম, আপনারা কি এই বাড়ির পুত্রবধূ? এমন সময় পুরোহিত মশাই বললেন, আগে ও পল্লবী, ও বাড়ির ছোট ছেলে অমরেন্দ্র স্ত্রী, আর ওর পাশে শম্পা, মেজ ছেলে দেবেন্দ্র স্ত্রী, উপরে সুচিত্রা মা আছেন। এই মুহূর্তে সে মানসিক এবং শারীরিক দুইভাবেই দুর্বল। স্বামী সন্তান হারিয়ে সর্বহারা, শম্পাও তাই। নিজের স্বামীকে হারিয়ে সর্বোপরি নিঃস্ব সেও। এখন কেবল বংশের পুরুষ বলতে অমরেন্দ্র আর সুরেন্দ্রনাথ বাবু জীবিত রয়েছেন, কিন্তু পল্লবী কান্নায় ভেঙে পড়ল। এমনটা বলবেন না পুরোহিত মশাই, আপনি তো আমাদের মেয়ের মতো ভাবেন, তাই না? দয়া করে এমনটা বলবেন না। অমরেন্দ্রর আমি কিচ্ছু হতে দেব না। ওকে কিছু করতে গেলে আগে আমার সাথে মোকাবিলা করতে হবে। আমি ওর সামনে চিরকাল ঢাল হয়েই দাঁড়িয়ে থাকব। পুরোহিত মশাই এক ঝলক আমার দিকে চেয়ে বললেন, পর রাজেন্দ্র আর দেবেন্দ্রর মৃত্যুতে এই জমিদার বাড়ি শোকাহত আর নিঃস্ব। শুধু তাই নয়, যবে থেকে সুচিত্রা স্বামী ও অনাগত সন্তানকে হারিয়েছে, পাথর হয়ে গেছে। তবে থেকে এ বাড়ির অবস্থা আরো করুণ হয়ে উঠেছে। আমার কিছু বলার ভাষা নেই। দুজন বউয়ের বয়সই বছর 22 থেকে 25-এর মধ্যে হবে। বড় বউ হয়তো কিঞ্চিত বয়সে বড় এদের থেকে, তবে কতই বা তার বয়স হবে। এইটুকু বয়সে স্বামী হারা হয়ে শম্পা ধীর আর্দ্র কণ্ঠে বলল, শাশুড়ি মা তো নেই আমাদের, দিদিই সব ছিল। আমরা দিদিকেই বাড়ির কর্ত্রী মনে করতাম, মানতাম দিদির কথা। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। আমি দুই বউকেই আশ্বস্ত করে বললাম, দেখো মা, তোমাদের স্বামীকে তো আর আমি ফিরিয়ে দিতে পারবো না, তবে যাতে এরপর থেকে আর কোনো হত্যাকাণ্ড না ঘটে সে বিষয়ে আশ্বস্ত করতে পারি। আমার উপর ভরসা রাখো। আর মা শম্পা, মানছি স্বামীকে হারিয়েছ তুমি, এত বড় ধাক্কাটার থেকে বেরোনো কঠিন, তবে নিজেকে শক্ত হতে হবে। এখনো তোমার জীবন থেকে সমস্ত রং হারিয়ে যায়নি। জেগে ওঠো মা, বাঁচো নিজের মতো করে, আত্মনির্ভর হওয়ার চেষ্টা করো। আমি বললাম তাকে, এবারে আমি একবার সুমিত্রার সাথে কথা বলতে চাই। পল্লবী এবং শম্পা দুজনে সমস্বরে জবাব দিল, হ্যাঁ ঠাকুর মশাই। হ্যাঁ ঠাকুর মশাই, আসুন। ওপরের একদম কোণের দিকের ঘরটায় সুমিত্রাকে রাখা হয়েছিল। দরজাটা খুলতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল আমার। বিছানার এক প্রান্তে আধ শোয়া হয়ে একটি পুতুল বুকে জড়িয়ে শোকাহত প্রায় অবস্থায় রয়েছে একটি যুবতী নারী। চোখ মুখ রুগ্ন প্রায়, চেহারা শীর্ণ। পল্লবী আঁচল চাপা দিয়ে বলল, এই কয়েক সপ্তাহে দিদির চেহারার এমন অবস্থা হয়ে গেছে ঠাকুর মশাই, কোনো এক অশুভ ছায়ার যে বিষ নজর পড়লো আমাদের এই বাড়ির ওপর। পল্লবীকে দেখে আমার বেশ ভালো লাগলো। মেয়েটার চোখে মুখে বিচক্ষণতার ছাপ স্পষ্ট। মনে হলো এই মেয়েটা হয়তো ভবিষ্যতে আমার কাজে আসতে পারে। আমি সুচিত্রার নিকট এসে বলি, কেমন আছো মা? নিঃশব্দে মুখে বিস্ময়কর অভিব্যক্তি নিয়ে সুচিত্রা উঠে বসল।
আমাকে উদ্দেশ্য করে নিজের দুই যাকে জিজ্ঞেস করলো, মেজো, ছোট, পুরোহিত মশাই, উনি কে? পুরোহিত মশাই বললেন, তোমার স্বামী আর দেওরই শুধু নয়, এ বংশের অনাগত প্রদীপকেও যে বিভীষিকা নিভিয়েছে তাকে শেষ করার জন্যই এনার আবির্ভাব হয়েছে। তারানাথ তান্ত্রিক, একবার ভরসা করে দেখোই না। সুচিত্রা কান্নায় ভেঙে পড়ল। আর কি ভরসা করব? স্বামী আর অনাগত সন্তানকে হারিয়ে আমি নিঃস্ব। আমার পুটলি থেকে একটি সিঁদুর লেপা বেলপাতা বের করে তার সুচিত্রার কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করি। কয়েক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল সুচিত্রা। কান্না থামালো, তবে মৃদু ফোঁপাচ্ছিল। আমি ভারী কণ্ঠে প্রশ্ন করলাম, আমাকে বলো সুচিত্রা, সেদিন কি ঘটেছিল তোমার সাথে? আমাকে সবটা খুলে বলো, না হলে কোনোভাবে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি চাও না যে তোমার স্বামীকে মারলো, তোমার অনাগত সন্তানকে কেড়ে নিল, তাকে শাস্তি দিতে? এই রায়চৌধুরী জমিদার বাড়ির উপর থেকে সেই অভিশাপের কালো ছায়াকে চিরকালের জন্য সরে যেতে দেখতে চাও না মা? ওপর নিচে মাথা নেড়ে সুচিত্রা বলল, চাই ঠাকুর মশাই, আমি সেই বিভীষিকার দণ্ড চাই। আমি সব বলবো আপনাকে, সব। বিছানাতেই একদম সুচিত্রার সোজাসুজি বুকের কাছে হাত গুটিয়ে বসলাম আমি। বলো মা। ভয়ার্ত সন্তর্পণ কণ্ঠে সুচিত্রা শুরু করল, আমার স্বামী রাজেন্দ্রর ঘাট কাজ তখন সম্পূর্ণ হয়নি। একদিন রাতে, কত রাত হবে জানি না, ঘুমোচ্ছি, হঠাৎই একটা তীব্র আর্তনাদে ঘুম ভেঙে গেল আমার। চোখ খুলে বেশ কিছুক্ষণ স্থির হয়ে থাকলাম আমি। এমন সময় কানে একটা চাপা গোঙানির শব্দ এলো। শব্দটা সবাই নিয়ে বেশ ভালো করে শোনার পর বিছানা ছেড়ে আমি উঠলাম। তারপর ধীর পায়ে এগিয়ে এলাম দরজার কাছে। দরজার পাটায় কান পাততেই বাইরে থেকে নুপুরের আওয়াজ কানে এলো প্রথমে। তারপর আচমকাই তা পাল্টে গেল খটাম খটাম শব্দে। মনে হলো কেউ যেন খড়ম পড়ে বাইরের বারান্দায় হাঁটাহাঁটি করছিল। বড্ড অদ্ভুত লাগলো আমার বিষয়টা। পেটে নড়াচড়া অনুভূত হতেই পেটে হাত রেখে নিজের অনাগত সন্তানকে আশ্বাস দিলাম। তখন আমি 7 মাসের গর্ভবতী। একটু অন্যমনস্ক হয়ে পড়ি। এমন সময় বাইরে আবারও একটা ধপ করে কিছু পড়ার শব্দ আর নুপুরের কলতান কানে আসতেই খিল খুলে দরজার বাইরে বেরিয়ে আসি আমি বেরিয়ে আসতেই হালকা শীতল একটা হাওয়ার পরশ এসে ঝাপটা দিল আমার সারা শরীরে। কেঁপে উঠল গোটা শরীরটা। কিন্তু আশেপাশে তাকিয়ে আমি না কোনো নুপুর পরিহিত মহিলাকে দেখলাম, না কোনো খড়ম পরিহিত ব্যক্তিকে। এমন সময় একটা কালো বেড়াল কোথা থেকে আচমকা আমার পায়ের ওপর এসে পড়ে থতমত খেয়ে আমি চিৎকার করে উঠি। ভেতরে আমার যা শম্পা আমার সাথে শুয়েছিল, কিন্তু অদ্ভুত বিষয়, ওর কানে সে শব্দটা যায়নি। বেড়ালের আতঙ্কে দরজায় ধাক্কা খাওয়ার কারণে কোমরের কাছটায় আমি বেশ জোরে আঘাত পাই। এদিকে নুপুরের শব্দ কানে আসা থামলেও একটা চাপা গোঙানির শব্দ একইভাবে কানে আসছিল। আমি আর শান্ত থাকতে পারলাম না। যার পরানি কৌতুকবশত আমি ধীর পায়ে এগোতেই সেই গোঙানির উৎসস্থলের দিকে। একতলার নিচে নামলেই সেই শব্দটা আরো তীব্র হয়ে ওঠে। আমি গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি এর উৎস, আর এই কারণে সামান্য অন্যমনস্ক হয়ে কখন যে বাইরে বেরিয়ে আসি তা আমি নিজেও খেয়াল করিনি। অতঃপর বাইরের বাগানে পা রাখলে তখন আমার হুঁশ ফেরে। মাথার ওপর ইতিমধ্যেই ঘন কালো আধারে ঢাকা আকাশ বিদ্যমান। সেই গোঙানির শব্দ অনুমান করি পেছনের বাগানটা থেকে আসছে। আরো সতর্ক পায়ে আমি সেদিকটা এগোলাম, আর শুনতে পেলাম না আওয়াজটা। একেবারে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। এমনই এক পরিস্থিতি দেখে ঠিক বুঝতে পারলাম না কি ঘটছে আমার সাথে। বৈঠকখানা থেকে মিহি আছে চলতে থাকা একটা হ্যারিকেন হাতে তুলে নিয়েছিলাম। বাগানে এসে দেখলাম চারপাশটা নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না। প্রথমে ভাবলাম এসব হয়তো আমার মনের ভুল। পরক্ষণেই
সেই গোঙানির শব্দের সাথে নূপুরের শব্দ একসাথে মিশে বাজতে লাগলো। নিশ্চিত হলাম না, এটা মনের ভুল নয়, কিছু তো একটা আছে যার শব্দ আসছিল বাগানের ঠিক বিপরীতে থাকা ঠাকুর দালান থেকে। সুচিত্রার কথার মাঝেই আমি চকিতে প্রশ্ন করে উঠলাম, ঠাকুর দালান? আমার কথায় সুচিত্রা সায় দিয়ে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের বাড়ির পিছন দিকেই রয়েছে বাড়ির ঠাকুর দালান। একটা সময় সেখানে ধুমধাম করে কালী পুজো হতো, কিন্তু বহু বছর যাবত আর কিছুই হতো না, ধুলো ধূসরিত হয়ে পড়ে থাকতো। মাসে একবার জায়গাটা পরিষ্কার করা হতো কেবল। জানি না কেন আমার শ্বশুর মশাই ওখানে যান না, আর আমাদেরকেও না যেতে দেন। তবে এইবার পুজো হওয়ার জন্য মা কালীর বিগ্রহকে নতুন রূপে সাজানো হয়েছিল ওখানে, ঘটা করে পুজোও হয়। আর তারপর থেকে মূর্তিটা ঠাকুর দালানের মন্দিরটাতেই ছিল, কেউ বিসর্জন দেয়নি তার। আসলে দেওয়ার ঠিক সুযোগ পাওয়া যায়নি। তার আগেই রাজেন্দ্রর মৃত্যুর খবরটা গোটা পরিবারকে নাড়িয়ে দিয়েছিল। মায়ের বিসর্জন দেওয়া হয়নি আর। যাই হোক, সেদিন রাতে গোঙানির শব্দটা সেখান থেকেই আসছিল। হ্যারিকেনের আলো নিয়ে মন্দিরের দুধাপ সিঁড়ি উঠে গর্ভগৃহের কাছে এগোতে লাগলাম। একসময় লক্ষ্য করলাম সেই নূপুরের শব্দটা থমকে গেছে, তবে গোঙানির শব্দটা তখনও কানে আসছিল। আমি অতি সন্তর্পণে আলোটা সামনে ঝুলিয়ে বিগ্রহের কাছাকাছি আসি। স্পষ্ট মনে হলো বিগ্রহের ঠিক পিছন থেকে গোঙানিটা আসছিল। অত রাতে কে গোঙাচ্ছে তা জানার জন্য আমি হাঁক পাড়তেই যাব, এমন সময় মনে হলো আমার ঠিক পিছনে এসে কেউ দাঁড়িয়েছে। হ্যারিকেনটা ঝুলিয়ে আমি সামনের বিগ্রহের দিকে ঘুরেই রয়েছিলাম, কিন্তু আমার একজোড়া সতর্ক দৃষ্টির উদ্বেগ পড়েছিল পিছনের সে অজ্ঞাত সত্তার দিকে। বাতাস ভারী হয়ে এলো আচমকা। সেখানে কেউ যেন একটা ফোঁস ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলছিল আমার মনে হলো। আমি কয়েক মুহূর্ত সামনের বিগ্রহের দিকে ঘুরে থাকলাম। পিছনে সেই বিভীষিকার উপস্থিতি আরো স্পষ্ট হলো। যখন একটা দমকা আষ্টে গন্ধ এসে ঝাপড় দিল আমার নাকে, বুঝতে পারলাম কিছু তো একটা এসে উপস্থিত হয়েছে ঠাকুর দালানে, একটা অস্বাভাবিক কিছু। আমি ধীর পায়ে পিছন ঘুরতেই দেখলাম খালি গায়ে মাঝারি উচ্চতার এক শীর্ণকায় পুরুষ দাঁড়িয়ে, পরনে কেবল সাদা ধুতি এবং অস্বাভাবিক বড় ন্যাড়া মাথা, আর পেছনে একটা টিকি। গায়ে সাদা দড়ির মতো কিছু একটা জড়ানো ছিল হয়তো, পইতে আর পায়ে ছিল একজোড়া খড়ম। আরো একটা কথা, ওই অবয়বের বিভৎস মুখয়াভাবে জল জল করছিল একজোড়া কোটরগত বনিহীন হলদেটে দৃষ্টি। সে এক বিভৎস ভয়ানক দৃশ্য ঠাকুর মশাই। সেই অবয়ব কে, কোথা থেকে এসেছে আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তার আগেই তার ঠোঁটহীন রক্তমাখা ধারালো দাঁতের শাড়ি খুলে গেল আমার দিকে। এমনকি সেই বিভীষিকা ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। প্রথমে ক্ষণিকের জন্য আমি হতবাক হয়ে গিয়েছিলাম, পরক্ষণে এমন অস্থির হাড়হিম করা দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে উঠি। শুধু তাই নয়, আমার চিৎকারের সাথে মিশে গিয়েছিল সেই বিভীষিকার পৈশাচিক দাপট ভরা চিৎকার। ভয়, অবিশ্বাস আর আতঙ্কে আমি পালাতে গেলে হ্যারিকেনটা কি করে জানি না মাটিতে পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। আমি খানিকটা বিভ্রান্ত হয়ে দৌড়তে গেলে সামনে কিছুতে একটা হোঁচট খেয়ে মাটিতে উপর হয়ে পড়ি। পেটে অসম্ভব ব্যথা পাই। ঠিক সেই মুহূর্তে পাশের দেওয়ালে হেলান দেওয়া কতগুলো কাঠের পাটাতন আমার উপর সজোরে পড়লে আমি আর নিজেকে সামলাতে পারি না। মনে হয়েছিল পেটের ভেতর থেকে কেউ যেন মুচড়ে বের হয়ে আসছিল কিছু। মারাত্মক যন্ত্রণার অসহনীয় কষ্টের মাঝে আমি জ্ঞান হারিয়েছিলাম। এরপর আর আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। সুচিত্রা থামল, তবে চাপা কান্নাটা ওর তখনও থামেনি। শম্পা বলে, আমরা যখন পৌঁছাই তখন রক্তপাত শুরু হয়ে গেছিল। চিকিৎসক জানান বাচ্চা বাঁচাতে পারেননি, তবে গর্ভপাতের মূল কারণ ছিল অসম্ভব ভয় আর দুশ্চিন্তা। কোনো কিছু দেখে রোগী মারাত্মক ভয় আর আতঙ্কিত হওয়ার কারণেই এমন দুর্ঘটনাটা ঘটেছে। কথাটা আমাদের পরিবারের কারোর পক্ষে সহ্য করা সহজ ছিল না।
একটার পর একটা ভয়ানক দুর্ঘটনা আমাদের শ্বশুরমশাইকেও অসুস্থ করে তোলে। তবে দেবেন্দর মৃত্যুতে বাবামশাই তো একেবারে জীর্ণ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। আমার কপালে ভাঁজ পড়ল। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলাম, দেবেন্দ্র মানে আপনার স্বামী? কি হয়েছিল? শম্পার চোখ লাল হয়ে উঠল, কাঁপা কাঁপা ঠোঁটে বলল, এতে কোনো সন্দেহ নেই যে দেবেন্দ্রর চরিত্রের দোষ ছিল। রাতের আঁধারে অন্য কোনো মেয়ের কাছে যেত তা আমি জানতাম, কিন্তু কখনো কোনো প্রশ্ন করার সাহস হয়নি আমার। এ বাড়িতে পুরুষদের কোনো কিছুতেই প্রশ্ন করার অধিকার নেই তাদের স্ত্রীদের, তাই কখনো জিজ্ঞাসাও করিনি। তাছাড়া গরিব বাড়ির মেয়ে আমি, অনেক বুঝে শুনে চলতে হয় আমাদের। সেদিন রাতেও দেবেন্দ্র তৈরি হচ্ছিল সেই নারীর কাছে যাওয়ার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আপন মনে গীত গাইছিল সে। এমন সময় হঠাৎ আচমকা কাশতে আরম্ভ করলো। আমি বিছানাতে বসে উল বুনছিলাম। দ্রুত ছুটে আসি ওনার কাছে, জিজ্ঞেস করি, কি গো, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? আজ না গেলে হতো না? দেবেন্দ্র আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, এসব ঢং করো না তো, আমার কিছু হয়নি, সব ঠিক আছে, নিজের কাজ করো, গিয়ে যাও। আর শোনো, আজ রাতে আমি নাও ঘরে ফিরতে পারি, বুঝেছো? এই বলে দেবেন্দ্র চলে যায়। জড় পদার্থের মতো কিছুক্ষণ ঘরের মাঝেই চুপ করে দাঁড়িয়ে থাকি আমি। এছাড়া যে আর কোনো উপায় ছিল না আমার কাছে। সেদিন রাতেও ঘুম আসছিল না আমার কিছুতেই। মনটা ব্যাকুল লাগছিল, এপাশ ওপাশ করছিলাম। গভীর রাত হবে, আচম্বিত নিচের সদরে ধাক্কার শব্দ পেলাম। বুকটা ধক করে উঠল। দেবেন্দ্রর চিৎকারও কানে এলো, তীব্র তীক্ষ্ণ মারণ চিৎকার। এলো চুলেই ছুটে গেলাম আমি নিচে। বাড়ির পরিচারক নরেন কাকাও হ্যারিকেন হাতে নিচে গিয়ে সদর দরজা খুলতেই এক অপ্রত্যাশিত ভয়ানক দৃশ্য দেখেন। আমাদের দুজনের মুখেই নেমে আসে এক অবর্ণনীয় আতঙ্কের ছাপ। রুদ্ধশ্বাস কণ্ঠে আমার দিকে চেয়ে নরেন কাকা বললেন, কি অবস্থা গো মেজ বৌরানি? এখন কথা মশাইকে কি জবাব দেব মেজ বাবু? আমি নিজেও হতবাক হয়ে যাই সামনের নৃশংস দৃশ্য দেখে। আমি শম্পাকে ক্ষণিকের জন্য থামিয়ে জিজ্ঞেস করে উঠি, কি কি দেখেছিলে সেদিন? আমার উদ্বিগ্নতা তখন চরম সীমানায় পৌঁছেছে। শম্পা মৃদু কণ্ঠে বলল, দেখলাম দরজার সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেবেন্দ্রর মৃতদেহটা। রক্তাক্ত বললে ভুল হবে, বিভৎস ক্ষত বিক্ষত অবস্থায়। মাথার এক পাশের খিলু বেরিয়ে এসেছিল, বাম পাশের হৃৎপিণ্ডের স্থান দিয়ে ঝুলছিল থকথকে মাংসপিণ্ড। যেন কেউ প্রবল আক্রোশে তীক্ষ্ণ তীক্ষ্ণ নখ ঢুকিয়ে বার করে নিয়েছিল দেবেন্দ্র হৃৎপিণ্ড। একটি চোখ উপরে ফেলা হয়েছিল, কেবল ছিল অন্ধকারময় শূন্য কোটর। আর অপর চোখটা বিস্ফারিত অবস্থায় মাংস সমেত বেরিয়ে গালের ওপর লেগেছিল। রক্তাক্ত ভয়ানক যন্ত্রণাদায়ক এক দৃশ্য। আমি এক মুহূর্তের জন্য বাকরহিত হয়ে পড়েছিলাম। তারপর কোনো রকমে নরেন কাকাকে বলি বাড়ির সবাইকে ডাকতে। এমন ভয়াবহ বমনেত্রপূর্ণ বিভৎস দৃশ্যের মুখোমুখি কখনো হতে হয়নি আমাকে। তাই বড় একটা ধাক্কা ছিল পুরো ঘটনাটা আমার কাছে। এই ঘটনাটা আমার শ্বশুরমশাইও নিতে পারেননি। অতীতের কোন অপরাধের কথা বারংবার বলছিলেন। কি ঘটেছিল অতীতে আমরা কেউ জানি না, শুধু এতটুকু জানি সেই ঘটনার পর থেকেই এ বাড়িতে বন্ধ হয়ে যায় কালী পুজো। সে তো অমরেন্দ্র পল্লবীকে বিয়ে করে আনার পর পল্লবী সবটা জেনে বাড়িতে পুজো করার আবদার করে। বাবামশাই পল্লবীকে আমাদের দুই বউয়ের থেকে একটু বেশিই পছন্দ করতেন, যেহেতু শিক্ষিত, আমাদের চেয়ে একটু বেশিই বোঝে। বিষয় সম্পত্তির হালও উনি পল্লবীর হাতেই তুলে দিতে চেয়েছিলেন। তাই পল্লবীর আবদারে উনি কোনো আপত্তি করতে পারেননি। এক প্রকার রাজি হয়ে যান কালী পুজো পুনরায় শুরু করার জন্য। আর তারপর থেকেই একের পর এক। এত দূর বলে ঘুমড়ে উঠল শম্পা।
আমি মৃদু সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর একটা প্রাণও যাতে এ বাড়ি থেকে আর না যায় সেই ব্যবস্থাই করব আমি। আচ্ছা, এই যে মৃত্যুগুলো ঘটছে, এর কোনো কি বিশেষ তিথি রয়েছে বা এমন কোনো নির্দিষ্ট সময় যাকে অনুসরণ করে সেই অশুভ সত্তা? এমন সময় খানিকটা রুষ্ট তীক্ষ্ণ কণ্ঠে পল্লবী বলে উঠল, অশুভ সত্তা নয়, ব্রহ্মদৈত্য। আর আমি কোনোভাবেই আমার স্বামীকে ওর হাতে বলি হতে দেব না। মূলত গভীর রাতেই হত্যাকাণ্ডগুলো হচ্ছে, অর্থাৎ। আমি আর কিছু বললাম না, একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোমাদের শ্বশুর মশাই মানে সুরেন্দ্রনাথ রায়চৌধুরীর সাথে একটু কথা বলতে চাই আমি। আমাকে জানতে হবে এমন কি ঘটেছিল অতীতে যে। পুরোহিত মশাই অতঃপর এগিয়ে এসে বিভ্রান্ত স্বরে বললেন, আমার মনে হয় না উনি কিছু বলবেন বলে। পুত্র শোকে এতটাই কাহিল হয়ে পড়েছেন উনি যে দিন রাত কেবল ঘুমিয়ে থাকেন। কথা বলার ক্ষমতাটুকু পর্যন্ত আর নেই। প্রথম দিকে তো ক্ষণে ক্ষণে মূর্ছা যেতেন, এখন আর তা হয় না ঠিকই, তবে। তাহলে আপনি বলুন, এ বাড়ির অতীতের রহস্য কি? ঠিক কি কারণে এ বাড়িতে পুজো বন্ধ হয়েছিল? আর পুজো কেনই বা হচ্ছিল না? কোন অভিশাপ থেকে বাঁচতে চাইছিল রায়চৌধুরী জমিদার বাড়ি? এই সব কিছুর জবাব আমার লাগবে। আপনি তো এই বাড়ির কুলপুরোহিত, আপনি জানবেন নিশ্চিত। আমার কথা শুনে দু হাত নেড়ে পুরোহিত মশাই বললেন, না না ঠাকুর মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এ বাড়ির কুল পুরোহিত নই, এই গ্রামের নিত্য পূজারী। বহু বছর হলো কুল পুরোহিত এ বাড়ি ছেড়ে ওনার দেশে ফিরে গেছেন। আমার কাজ কেবল এ বাড়ির পূর্বপুরুষ দ্বারা নির্মিত এই শ্মশানকালীর নিত্য পুজো করা আর মন্দিরটার একটু রক্ষণাবেক্ষণ করা, ব্যাস এইটুকুই। আমি এ বাড়ির অতীতের কোনো রহস্য সম্পর্কেই অবগত নই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, বেশ, তাও আমি এবার জমিদার বাবুর সাথে দেখা করতে চাই। আমার কথা শেষ হওয়ার পূর্বেই পল্লবী বলে উঠল, আচ্ছা বেশ ঠাকুর মশাই, আপনি আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবেন, চলুন। এরপর তো সময় পড়েই রয়েছে বাবা মশাইয়ের সাথে কথা বলার জন্য, তাই না? ছোট বউয়ের কথায় বাড়ির বাকি স্ত্রীরাও সহমত প্রকাশ করলে আমি আর কথা বাড়ালাম না। শান্তভাবে মাথা নেড়ে তাদের অনুসরণ করে নিচে এলাম। হাত মুখ ধুতেই ভাত, মুগের ডাল, আলু ভাজা, মাছের ঝোল এইসব পরিবেশন করা হলো আমার সামনে। সবকিছুই অত্যন্ত পরিপাটিভাবে সাজানো ছিল। খাওয়া শেষ হতেই নিচের একটি ঘরে আমার থাকার ব্যবস্থা করা হলো। পুরোহিত মশাই বললেন, ঠাকুর মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, একটু বিশ্রাম নিন, তারপর না হয় জমিদার বাবুর সাথে দেখা করবেন, কোনো সমস্যা হবে না। এই বলে পুরোহিত মশাই চলে গেলেন ওখান থেকে। তিন বউও চলে গেল। আমি খাটিয়ায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এর মাঝে কয়েকবার জব করার কথাও ভাবি, কিন্তু কেন জানি না শরীর আর সায় দিল না তেমন ভাবে। বাড়ির অন্দরে প্রবেশ করার পরপরই কেমন একটা অস্বাভাবিক অস্বস্তিকর অনুভূতি অনুভব করতে পারছিলাম আমি। সেই সাথে একটা তীব্র পচা দুর্গন্ধ, আসতে কিরকম ডিম পচা দুর্গন্ধ। পা রাখতেই সেই দুর্গন্ধের কারণে গা গুলিয়ে উঠছিল আমার, আর এখনো সেটা পাচ্ছিলাম। এতেই নিশ্চিত হতে পারি যে এ বাড়ির মধ্যেও অশুভ শক্তির প্রভাব রয়েছে। এখন হঠাৎই পিছন দিকের ঠাকুর দালানে কথাটা মনে পড়তেই কি মনে করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম।
তারপর সোজা এগোতে লাগলাম ঠাকুর দালানের দিকে। বাড়ির পিছন দিকের বাগানটা ভর দুপুরেও রাতের নিস্তব্ধতার মতো খাঁ খাঁ করছিল যেন। অতি সন্তর্পণ পায়ে ঠাকুর দালানে পা রাখতেই সেই তীব্র দুর্গন্ধ পুনরায় ঝাপটা দিল আমার নাকে। ব্যাপারটা উপেক্ষা করে ঠাকুর দালানে কয়েক পা এগোতেই মা কালীর বিশাল বিগ্রহটা চোখে পড়ল আমার। ভয়ানক অথচ স্নিগ্ধ তার মুখের অভিব্যক্তি। কটা দিন আগে পুজো হওয়ায় সেসবের চিহ্ন এখনো বিদ্যমান। এছাড়া সারা ঠাকুর দালান জুড়ে ফুলমালা আর সিঁদুরের ছড়াছড়ি। বুঝলাম বরণ করা হয়েছিল মাকে, তবে আর বিসর্জন দেওয়া হয়নি। নানান কথা চিন্তা করতে করতে ঠাকুর দালানে বসে তার মাটিতে হাত রাখতেই চমকে উঠি। চোখের সামনে অদ্ভুত কিছু দৃশ্যাবলী ফুটে উঠল আমার। একটি বছর 18 মেয়ে তার মৃত নিথর শরীরটা দু হাতে টানতে টানতে এক মধ্যবয়স্ক ব্যক্তি এনে ফেলল সেই ঠাকুর দালানে। চোখে মুখে তার অসহায়তার ইঙ্গিত স্পষ্ট। যন্ত্রণার ক্লেশ ভরা দৃষ্টিতে সামনে তাকিয়ে চিৎকার করে কাউকে কোনো অভিশাপ দিচ্ছে। যদিও কোনো কথা আর কানে এলো না আমার। অতীতে ঘটা কোনো ঘটনার এক ঝলক কেবল দৃশ্য হয়ে ফুটে উঠল আমার চোখের সামনে। আমি বুঝতে পারলাম কোনো ভয়ানক অতীতি জড়িত এ বাড়ির একের পর এক ঘটে চলা হত্যাকাণ্ডের সাথে। সবকিছু বিচার করে আর এক মুহূর্ত ওখানে থাকলাম না। আমি দ্রুত নিজের ঘরের দিকে আসারই চেষ্টা করছিলাম। এমন সময় কি মনে হতে একবার জমিদার বাবুর ঘরে যাওয়ার কথা ভাবলাম। এই মুহূর্তে নিচতলা শূন্য। বৌমারা কোথায় রয়েছে তা জানা নেই। এমনকি নরেন কাকারও খোঁজ পাওয়া গেল না। আমি সিঁড়ির দিকে সবে পা বাড়িয়েছি, এমন সময় পিছনে কারোর উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ালাম। দেখি আমার ঠিক সামনে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে এক যুবক। কিঞ্চিৎ কৌতুক গলায় প্রশ্ন করল সে, আপনি? আমি ধীর কণ্ঠে জবাব দিলাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। পুরোহিত মশাই আমাকে এখানে নিয়ে এসেছেন। পুরোহিত মশাইয়ের কথা শুনতেই যুবকটি উদ্বিগ্ন হয়ে আমার দুহাত ধরে অনুরোধী কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাই বলছিলেন যে গায়ের শ্মশান চত্বরে অনেক অভিজ্ঞ দক্ষ সাধু সন্ন্যাসীদের বাস, জপ তপ করেন। ওনাদের কাউকে গিয়ে নিজের সমস্যার কথা বললে অবশ্যই কেউ না কেউ আসবেন এই বাড়িতে ঘনিয়ে আসা বিপদের সমাধান করতে। আমি কিছু বলার আগে পুনরায় যুবকটি বলে উঠল, যাকে আমি আমার নাম অমরেন্দ্র, সুরেন্দ্রনাথ রায়চৌধুরীর ছোট ছেলে। জমি জমার কাজে সকালে একটু বেরিয়েছিলাম, কিন্তু কি হয়েছে ঠাকুরমশাই কিছু বুঝলেন? হ্যাঁ, পরপর আমার ভাইয়েরা যে ভয়ানক মৃত্যুর মুখোমুখি হলো, এর পেছনে কি আছে কিছু কি জানা সম্ভব হয়েছে? আমি অমরেন্দ্রকে ইঙ্গিতে শান্ত হতে বলি। শান্ত হও অমরেন্দ্র, চিন্তা করো না, খুব শীঘ্রই পুরো সত্য জানতে পারবো আমি। এখন চলো, তোমার বাবাকে একবার দেখতে চাই আমি। হ্যাঁ হ্যাঁ, আসুন না। অমরেন্দ্র ব্যস্ত কণ্ঠে কথাটা বলে আমাকে উপরতলায় নিয়ে এলো। সুরেন্দ্রনাথের ঘরের দরজাটা আলতো ভেজানো ছিল। অমরেন্দ্র দরজা খুলতেই সেই ভ্যাপসা পচা গন্ধটা ঝাপটা দিল আমার নাকের কাছে। ঘরে ঢুকতেই দেখলাম পল্লবী আচম্বিত মোড়া ছেড়ে উঠে দাঁড়ালো আমাদের দেখে। বিছানায় গভীর নিদ্রায় মগ্ন জমিদার বাবু, আর ওনার ঠিক সামনেই বেতের মোড়ায় সম্ভবত বসেছিল পল্লবী। আমাদের দেখা মাত্রই কোনো ক্রমে শুকনো হেসে জবাব দিল,
আমি আসলে বাবা মশাইয়ের পাশে একটু বসেছিলাম, মনটা ব্যাকুল লাগছিল আসলে। কিন্তু অমরেন্দ্র, তুমি কখন এলে? পরিস্থিতিটা অমরেন্দ্রেরও ভারী অদ্ভুত লাগলো। তবে সেই বিষয়টাকে বিশেষ গুরুত্ব না দিয়ে অমরেন্দ্র বলল, যা ঠাকুরমশাই, মানে বাবা মশাই তো ঘুম ভাঙেনি এখনো, আমরা বরং কাল সকালে আসি এ ঘরে। পল্লবী, রাতে ভালো কিছু রান্না করো ঠাকুরমশাইয়ের জন্য। মৃদু হেসে অমরেন্দ্রর কথায় সহমত প্রকাশ করল পল্লবী। এরপর আমি নিজের ঘরে চলে আসি। কিছুক্ষণ ধ্যানে বসি। ঘটনাটা ঘটে রাতে খাওয়া দাওয়ার পর। সব সেরে পুনরায় ধ্যানে বসলাম আমি। বেশ কয়েকবার মধুসুন্দরী দেবীকে ডাকারও চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সংযোগ স্থাপন করতে পারলাম না দেবীর সাথে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধ্যান শেষ করে উঠে খাটিয়ায় যখন শুই, তখন রাত বেশ গভীর। তখনও চোখে ঘুম আসেনি। হঠাৎই মনে হলো ঘরে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোটা কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠল দপদপ করে। সেই সাথে আবারও নাকে এসে ঠেকল একটা অস্বস্তিকর গন্ধ। না, কোনো দুর্গন্ধ নয়, তবে গন্ধটা গ্রহণযোগ্য নয়। কি মনে হতে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম আমি। বাইরের বৈঠকখানার অবস্থাও এক। হ্যারিকেন আর লণ্ঠনের আলোগুলো বেশ কয়েকবার একসাথে দপদপ করে জ্বলে উঠে একদম নিভে গেল। নিস্তব্ধ বাড়ির পরিবেশ স্পষ্ট জানান দিচ্ছিল যে বাকি সকলেই ঘুমে আচ্ছন্ন। এমন সময় দোতলা থেকে একটা শব্দ ভেসে এলো। ধীর পায়ে ওপরে উঠে সোজা জমিদার বাবুর ঘরের দিকে এগালাম। শব্দটা ভেসে আসছিল সেখান থেকেই। চুপি সারে দরজার কাছে আসতেই দেখলাম দরজা আলতো করে ভেতর থেকে ভেজানো। সম্ভবত ভেতরে লণ্ঠনের আলো জ্বলছে, যার ক্ষীণ আলো এসে পড়েছে দরজার বাইরের অন্ধকার বারান্দার কিছু অংশে। পা টিপে টিপে আমি দরজার কাছে এসে দাঁড়ালাম। ভেতর থেকে অদ্ভুত চাপা গোঙানির শব্দ কানে আসছিল, সেই সাথে ফিসফিসানির। যেন কোনো মহিলা কণ্ঠ চাপা স্বরে মন্ত্রোচ্চারণ করছিল। অতি সন্তর্পণে দরজাটা আলতো ঠেলে নিজের সতর্ক দৃষ্টি নিবদ্ধ করলাম ঘরের ভেতর। স্থির হায়নার ন্যায় সজাগ সতর্ক দৃষ্টি। কিন্তু ভেতরে যা দেখলাম তা দেখার জন্য সত্যি বলছি আমি মোটের ওপরেও প্রস্তুত ছিলাম না। এতদূর বলে ঠাকুরমশাই থামতেই কিশোরী রে রে করে উঠল। ইতিমধ্যেই চারিমা মুড়ি আর গরম সিঙাড়া দিয়ে গেছে আমাদের। আমরাও আয়েশ করে তাতে কামড় বসিয়ে গভীর উৎসাহে ঠাকুরমশাইয়ের গল্প শুনছি। তবে এভাবে হুট করে ঠাকুরমশাইয়ের চুপ করে যাওয়ায় আমিও একটু অস্বস্তি বোধ করলাম। তবে কিশোরীর মতো উদ্বিগ্ন হয়ে উঠিনি যদিও। ঠাকুরমশাইয়ের মুখ থেকে ওনার বাকি অভিজ্ঞতার ঘটনা জানার আগ্রহে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলাম। ঠাকুরমশাই হুঁকোয় টান দিয়ে ধোঁয়া ছেড়ে পুনরায় বললেন, হ্যাঁ, ভেজানো দরজাটা হালকা ঠেলতেই ঘরের ভেতরের অবয়ব স্পষ্ট ফুটে উঠল আমার চোখের সামনে। আমি দেখলাম লাল পাড় সাদা শাড়ি পরিহিতা একটি নারী জমিদার বাবুর বিছানার পাশ দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল জানলার দিকে। উন্মুক্ত এক ঢাল কেশরাশি, শাড়ির আঁচল হাওয়ায় সামান্য উড়ছে, আর সেই সাথে কানে আসছিল নূপুরের সূক্ষ্ম নিক্কণধ্বনি। মেয়েটি এগিয়ে যাওয়ার সময় নূপুরের ধ্বনিও সেই ছন্দ মিলিয়ে বাজছিল। এতক্ষণ মেয়েটিকে লক্ষ্য করছিলাম। হঠাৎই দৃষ্টি সরে জানলার বাইরে গিয়ে স্থির হতেই লোহার গরাদের ওপারে একটি অবয়ব দেখতে পেলাম, এবং ঠিক সেই মুহূর্তে
ঘরের ভেতরে থাকা লণ্ঠনটাও দপ দপ করে জ্বলে উঠে হীন হয়ে এলো প্রথমে, তারপর পুনরায় জ্বলে উঠল সগৌরবে। আমি স্পষ্টতই অনুধাবন করতে পারলাম সেই ছায়ামূর্তিকে। কিঞ্চিত অর্ধপচিত খসখসে অনাবৃত দেহ, নিচে সম্ভবত ধুতি জাতীয় কিছু পরা, যদিও তা ভালোভাবে দৃশ্যমান ছিল না জানলার বাইরে থেকে। ন্যাড়া মাথার একদম পিছনে ঝুলছিল কেবল একটি টিকি, আর চোখ দুটো জ্বলছিল কোনো হিংস্র জন্তুর ন্যায় বিভৎসভাবে। ঠোঁটিন সাদা দাঁতগুলো ধারালো ফলার প্রকাশিত হয়েছিল মুখে, এমনকি তার আঙুলে অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা কালচে তীক্ষ্ণ নখগুলো অদ্ভুতভাবে বাঁকিয়ে বসেছিল জানালার গড়াতে। কিছুক্ষণ সেই নারীর দিকে স্থির চেয়ে থাকলো মূর্তিটা। মেয়েটিও ক্ষীণ কণ্ঠে মুখ থেকে কিছু উচ্চারণ করছিল। এমন সময় হঠাৎই সেই ছায়া মূর্তির নজর আমার উপর পড়ে। ক্ষণিকের জন্য পাথর হয়ে যায়, অসাড় হয়ে আসে আমার শরীর। তারপর দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করলে অনুভব করি সেই পচা গন্ধটা আমার কাছে কোথাও থেকে আসছে। শুধু তাই নয়, মনে হচ্ছিল সেই ভয়ানক তীব্র পচা দুর্গন্ধ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল আমাকে। আমি দ্রুত গতিতে নিজের ঘরে এসে দরজা দিই। তারপর হাঁপাতে হাঁপাতে জল খেয়ে খাটিয়াতে বসতেই মনে হলো এক জোড়া লিকলিকে হাতের আঙুল সমূহ চেপে বসছে আমার কাঁধে। একটু একটু করে সেই পচা দুর্গন্ধ তো আছেই, আর সহ্য করতে পারলাম না। চুপচাপ খাটিয়াতে গুটিয়ে বসে গায়ত্রী মন্ত্রের জপ করতে লাগলাম। টের পেলাম সেই পচা দুর্গন্ধটা ধীরে ধীরে কমে আসতে লাগলো। এমনকি কাঁধের ওপর চেপে বসে থাকা হিম শীতল লিকলিকে আঙুলগুলোর অস্তিত্ব আর টের পেলাম না আমি। অতঃপর চোখ খুলে অনুমান করতে পারি বিপদ কেটেছে। মনে মনে ইষ্ট দেবতাকে ধন্যবাদ জানায়। কি ভাগ্যিস জপ করাকালীন দেহবন্ধনটা সেরে রেখেছিলাম। তবে আজ ওপরে যা দেখলাম, আমি তাতে সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় আমার কাছে। মনে মনে ভাবলাম আগামীকাল দুজনের ব্যাপারে খোঁজ নিতেই হবে আমাকে, যেভাবেই হোক না কেন। পরের দিন সূর্যোদয়ের সূচনাতেই তৈরি হয়ে বাড়ির বৈঠকখানায় এসে উপস্থিত হলাম। পুরোহিত মশাইয়ের থেকে পূর্বেই কিছু প্রশ্নের উত্তর জেনে নিয়েছিলাম। একে একে বাড়ির সকলেই এসে উপস্থিত হলো আমার নিকট। সুচিত্রা, শম্পা, অমরেন্দ্র আর নরেন কাকা। উপস্থিত ছিল না কেবল পল্লবী। শম্পা জানালো তার ছোট জায়ের শরীরটা নাকি ভালো নেই, রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, তাই ওপরের ঘরে বিশ্রাম নিচ্ছে। কথাটা মন দিয়ে শুনে নিজের কিছু জিনিসপত্র গুছিয়ে তাদের উদ্দেশ্যে বললাম, আমি একটু বেরোচ্ছি, এই সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো। ততক্ষণের জন্য অমরেন্দ্র আর সুরেন্দ্র বাবুর খেয়াল রেখো তোমরা। আমি কথা শেষ করার পূর্বেই শম্পা জানালো, বাবার তো গতকাল থেকে জ্বর, অমরেন্দ্র বদ্যি ডাকতে গেছে। মানুষটা এত যে ভুগছে আর কি বলবো। কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে চেয়ে থাকলাম আমি ওদের দিকে। গতকাল রাতের ঘটনাটা বলা সম্ভব হলে সত্যি বলতাম। সেই অদ্ভুত অবয়বটি কি এবং তার কারণেই সম্ভবত জমিদার বাবুর অবস্থা এমনটা হয়েছে বুঝতে পারলেও বলা সম্ভব নয় আমার পক্ষে, যতক্ষণ না আমি নিজে নিশ্চিত হচ্ছি আমার পক্ষে কাউকেই কিছু বলা সম্ভব নয়।
অত বড় ঝোলাটা কাঁধে নিয়ে আমি জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। মূল ফটক পার করেছি সবে, হঠাৎই মনে হলো এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টি পিছন থেকে এক দৃষ্টে দেখে চলেছে আমাকে। এক ঝটকায় ঘুরে পিছন দিকে তাকালাম আমি, আর সাথে সাথে দোতলার কোণার ঘরটার দিকে দৃষ্টি পড়তেই মনে হলো কেউ একটা জানালার সামনে থেকে চকিতে সরে গেল, যেন একভাবে আমার যাওয়ার দিকেই চেয়েছিল সে। কিন্তু আমি ঘুরতেই সরতে বাধ্য হলো। কয়েক মুহূর্ত সেদিকে চেয়ে থেকে আমি গ্রামের মেঠো পথের দিকে পা বাড়ালাম। মনে ছিল এক রাস কৌতূহল আর অজানা পথের দিশা। দীর্ঘ সময় পার করে অতঃপরও নিজের গন্তব্যে যখন এসে পৌঁছালাম, তখন সন্ধ্যা গড়িয়েছে, আর একটা নদী পেরোতে হবে মাত্র। তারপরেই সেই গ্রাম যেখানে আসার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলাম আমি। এখানেই আমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাব। নৌকায় উঠে বসলাম আমি। ঘাটের অপর প্রান্তের গ্রামটায় যাওয়ার জন্য আমার মতো আরো অনেকেই উঠে বসল নৌকায়। কিছুক্ষণের অপেক্ষা, অবশেষে সেই কুটিরে এসে পৌঁছলাম আমি, যেখানে আসার জন্য গত রাতেই মনস্থির করে নিয়েছিলাম। আমার পরিকল্পনা শুনে প্রথমে জমিদার বাড়ির পুরোহিত মশাই সামান্য ইতস্তত করলেও পরে এই গ্রামের ঠিকানা দিতে রাজি হয়ে যান। মাটির ছোট একটি ঘর, পাশে একটি গোয়াল রয়েছে। ঘরের আশেপাশে বেশ কিছু গাছগাছালি বিদ্যমান। একটা লম্বা শ্বাস টেনে দরজায় সামান্য টোকা দিতেই কিছুক্ষণ পর এক বছর 70-এর বৃদ্ধ এসে দরজা খুলল। সারা মুখে অসংখ্য বলি রেখার ভাঁজ থাকার সত্ত্বেও আমাকে দেখে ওনার কপালে যে প্রশ্নসূচক ভাঁজের সৃষ্টি হয়েছিল তা বেশ বুঝতে পারলাম। জিজ্ঞেস করলাম, আমি কাষ্টদিহির রায়চৌধুরী জমিদার বাড়ি থেকে আসছি। আসলে আপনার সাথে কিছু কথা ছিল, যদি একটু সময় করে। অসন্তোষ মুখে বৃদ্ধ দরজাটা দিতে লাগলেন। আমি কারো সাথে দেখা করতে চাই না। ওনার কথার মাঝেই দরজায় হাত রেখে বাধা প্রকাশ করি আমি অত্যন্ত জরুরি দরকারে আপনার এখানে এসেছি। জমিদার বাড়িতে একের পর এক বংশপ্রদীপ নিভছে পুরোহিত মশাই। আপনি দয়া করে ভেতরে আসতে দিন, আমার কথা শুনুন। বৃদ্ধ কয়েক মুহূর্ত চুপ থেকে দরজা থেকে সরে দাঁড়ালেন। আমি ঘরে প্রবেশ করতেই ওনার মুখে এক আতঙ্কের পরিছাপ লক্ষ্য করি। কাঁপা কাঁপা গলায় উনি বললেন, অভিশাপ শুরু হয়ে গেছে, আর তবে ঠেকনা দেওয়া গেল না। এখন এখন আমি সকৌতলে জিজ্ঞেস করি, আপনি দয়া করে বলুন, কিসের অভিশাপ? কি অতি জড়িয়ে রয়েছে ওই জমিদার বাড়ির সাথে? পুরোহিত মশাই হতাশ চিত্তে মাদুরে বসলেন। তারপর ক্লান্ত ভরাট গলায় বললেন, এই ঘটনা আজ থেকে বহু বছর আগের। তখন সুরেন্দ্রনাথের গরম রক্ত, জমিদারির হাল ধরেছে সবে। ওর বাবা আদিনারায়ণ ছেলেকে সবকিছু ধরে ধরে শেখাতে ব্যস্ত। ইতিমধ্যেই ঘরে পুত্রবধূও এসেছে, নাম শিখা। তখন অবশ্য আমি ওখানকার কুল পুরোহিত ছিলাম না, ছিলেন হরেন উপাধ্যায়। খুব ভালো পুজো করতেন, শুধু তাই নয়, বড় মাপের জ্যোতিষীও ছিলেন হরেন। আমি টুকটাক হরেন ঠাকুর মশাইয়ের সাথে মন্দিরের কাজ করতাম। ধুমধাম করে কালী পুজো হতো জমিদার বাড়িতে। আশেপাশের গ্রাম থেকেও লোক আসতো পুজো দেখতে। বিরাট ভোগের আয়োজন করা হতো। কিন্তু
একবার একটা এমন ঘটনা ঘটল যা পুরো জমিদার বাড়ির ভবিষ্যৎকে উল্টে পাল্টে রেখে দিল, একদম উল্টে পাল্টে। অবাক হয়ে প্রশ্ন করলাম, মানে? কয়েক মুহূর্ত চুপ থেকে পুরোহিত মশাই বললেন, একবার এমনই এক কালী পুজোয় কুল পুরোহিত হরেন উপাধ্যায়ের কনিষ্ঠা কন্যা সৌদামিনীর উপর দৃষ্টি পড়ে সুরেন্দ্রনাথের। তখন সে ষোড়শী, যৌবনে সবে পা রেখেছে। সৌদামিনীর সৌন্দর্যে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিল সুরেন্দ্রনাথ। এতটাই মুগ্ধ হয়ে পড়েছিল যে ভুলেই গেছিল সে বিবাহিত, স্ত্রী এবং দুটি পুত্র সন্তান আছে তার। ঠিক সেই সময় তৃতীয়বারের জন্য গর্ভবতী হয়ে পড়লেন সুরেন্দ্রনাথের স্ত্রী শিখা দেবী। আদিনারায়ণ ভাবলেন, বাকি দুই পুত্রের মতো এবারও যদি ওনার পুত্রবধূ গর্ভাবস্থায় বাপের বাড়ি থাকে তবে সেটাই ভালো হবে। আদিনারায়ণের স্ত্রী থাকলে হয়তো নিজের পুত্রবধূর যত্ন নিতে পারতেন, কিন্তু কেবল পরিচারিকার হাতে গর্ভবতী পুত্রবধূর দায়িত্ব দিয়ে নিশ্চিত হতে পারেনি। অতঃপর শিখা দেবীকে বাপের বাড়ি পাঠানো হলো। আর ঠিক সেই সময় থেকেই শুরু হলো সুরেন্দ্রনাথ আর সৌদামিনীর প্রণয় পর্ব। একে অপরকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু সুরেন্দ্রনাথ নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করলেও সৌদামিনী কখনোই তা বুঝতে দেয়নি। সে শিখা দেবীর সংসার নষ্ট করতে চায়নি, কিন্তু নিজের মনকেও কাবু করতে পারত না সে। সুরেন্দ্রর আবেগ, যত্ন আর প্রেম উন্মাদ করে দিত সৌদামিনীকে, এবং এই কারণেই নিজের ওপর সংযম আনতে সুরেন্দ্রনাথের থেকে দূরে সরে যাওয়ার মনস্থির করল সৌদামিনী। ইতিমধ্যেই 2 বছর অতিবাহিত হয়েছে। শিখাও যে কিছু বোঝেনি তা নয়, তবে নীরবই ছিল সে, কারণ সুরেন্দ্রনাথ তাকে বিয়ে করলেও ভালোবাসেনি কখনো। হয়তো শারীরিক চাহিদা ছিল, কিন্তু তাও ধীরে ধীরে কমতে থাকে সৌদামিনীর ওপর ওর দৃষ্টি পড়ার পর থেকে। এদিকে সৌদামিনী নিজেকে গুটিয়ে নিতে থাকে সুরেন্দ্রনাথের থেকে। প্রথম দিকে অভিমান করলেও পরে তার রাগে পরিণত হয় সুরেন্দ্রনাথের, যার সবটা শিখা দেবীর উপর গিয়ে পড়ত। অবশেষে নিজের আবেগ আর কষ্টকে বালি চাপা দিয়ে শিখাই পরামর্শ দেয় সুরেন্দ্রনাথকে যে সে দ্বিতীয় বিবাহ করে সৌদামিনীকে ঘরে তুল। এমনিতেও জমিদারি বংশে 2 বিবাহ সাধারণ ব্যাপার। সৌদামিনীকে ব্যাপারটা বোঝায় শিখা, তবে হরেনবাবু কোনোভাবেই রাজি হয় না বিষয়টাতে। এদিকে জমিদার বাবুও গ্রামে ছিলেন না সেই মুহূর্তে। জমি জমার সমস্যা নিয়ে কোর্ট কাচারি করছিলেন সদরে। নায়েব মশাইকে সাথে নিয়ে ওখানেই ছিলেন কটা দিন। জমিদার বাবুর অনুপস্থিত থাকার কারণে হরেনবাবু ওনাকে এই গুরুতর সমস্যাটির কথা জানাতেও পারেননি, তবে নিজের মেয়েকে সাবধান করে দিয়েছিলেন, দূরে থাকতে বলেছিলেন সুরেন্দ্রনাথের থেকে। কিন্তু এরই মাঝে শিখা দেবীকে বাপের বাড়ি যেতে হয়। একদিন সকালে বৈঠকখানায় এসে উলু বুনছিল শিখা। ঠিক তখনই, বৌমনি, আপনার সাথে দেখা করতে আপনার গ্রাম থেকে লোক এসেছিল। শিখা দেবী দেখলেন তার বাপের বাড়ি থেকে খবর এনেছে তার গ্রামের এক ব্যক্তি বাবা অসুস্থ, শয্যাশায়ী, তাকে যেতে হবে। সুরেন্দ্রনাথকে সবটা জানিয়ে শিখা দেবী তার 3 সন্তানকে সাথে নিয়ে রওনা দিলেন বাপের বাড়ির উদ্দেশ্যে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে একদিন রাতে, সম্ভবত কৌশিকী অমাবস্যার আগেই, সৌদামিনীকে জমিদার বাড়িতে ডেকে আনল সুরেন্দ্রনাথ। সেদিন দুজনের মাঝে বিরহের কথা হলো অনেক, এবং এক পর্যায়ে সুরেন্দ্রনাথ বিয়ের প্রস্তাব দিয়ে বসল সৌদামিনীকে। এ হতে পারে না সুরেন্দ্র, তোমার স্ত্রী আছে,
আর আমি পারবো না কারোর সংসার ভাঙতে। আমি তোমার স্মৃতি নিয়েই আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। সৌদামিনীকে বুকে জড়িয়ে ধরল সুরেন্দ্রনাথ। না 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 না, তা হয় না। বাবা জোর করে শিখার সাথে আমার বিয়ে দিলেও ওকে আমি কখনোই ভালোবাসিনি। সুরেন্দ্রনাথের কথার মাঝেই সৌদামিনী বলে উঠল, না 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 না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আর তোমার বাবা, আমার বাবা, তারা কেউ এই সম্পর্কটাকে মেনে নেবে না। না 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 না, তা হয় না। বাবা জোর করে শিখার সাথে আমার বিয়ে দিলেও ওকে কখনোই আমি ভালোবাসিনি। বিয়ের রাতেও কথাটা জানিয়েছিলাম ওকে। হ্যাঁ, মানছি শারীরিকভাবে আকর্ষণ ছিল আমাদের মধ্যে, কিন্তু কোনো মানসিক টান ছিল না সৌদামিনী। দুজন প্রাপ্তবয়স্ক হিসেবে কাছাকাছি এলেও মানসিকভাবে অনেক দূরে ছিলাম। কিন্তু কিন্তু যেদিন থেকে তোমাকে দেখেছি, তাছাড়া শিখারও কোনো আপত্তি নেই আমার তোমাকে বিয়ে করায়। আমাদের একবার বিয়েটা হলে ওনারা আর কোনো আপত্তি করতে পারবেন না। এবারই ঠাকুর দালানের কালী মন্দিরেই বিবাহ হবে আমাদের, আজ, এখনই। অনুরোধী কণ্ঠে সুরেন্দ্রনাথ কথাটা বলে। আর তারপর এত দূর বলে পুরোহিত মশাই থামলেন। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করি, এরপর? পুরোহিত মশাই বললেন, এরপর আমাকে ডাকা হয়। আমিও বাড়ির পুরোহিত ছিলাম, তবে হরেনবাবুর অধীনেই মন্দিরের কাজ করতাম। সুরেন্দ্রনাথ আমাকে ডাকল, বিয়ের আয়োজন করার আদেশ দিল। আমি একবার হলেও চেয়েছিলাম ওকে বোঝাতে, তবে ওর মেজাজ ভীষণ রকচটা ছিল, তাই আর কোনো কথা বলিনি। চুপচাপ সেই সন্ধ্যায় কোনো রকমে বিয়ের আয়োজন করা হয়। বিনা মন্ত্রে, বিনা আচার নিয়ম পালন করেই সৌদামিনী মায়ের সিঁথিতে সিঁদুর তুলে দেয় সুরেন্দ্রনাথ। তবে সৌদামিনী মায়ের মুখে কোনো আনন্দ ছিল না, অদ্ভুত দুশ্চিন্তা আর দ্বিধা ছিল সেই মুখে। এরপর কি হয়েছিল জানা নেই আমার, তবে সে রাতে সৌদামিনী সুরেন্দ্রনাথের কাছেই ছিল, ওই জমিদার বাড়িতে। পরের দিন জমিদার আদি নারায়ণ সব ঘটনা জানার পর সৌদামিনীর সামনে সরাসরি বিয়েটা অস্বীকার করেন। সুরেন্দ্রনাথ বাধা দেওয়ার চেষ্টা করে। বাবা, যা হওয়ার হয়ে গেছে, সৌদামিনীকে পুত্রবধূ হিসেবে মেনে নাও। অসম্ভব! যা হওয়ার হয়ে গেছে। সৌদামিনীর ভালো করে বিবাহ দেওয়ার দায়িত্ব আজ থেকে আমার, কিন্তু এ বাড়ির বউ সে কখনোই হতে পারবে না। কারণ ভুলটা সৌদামিনীরও। একজন বিবাহিত পুরুষের প্রতি আকর্ষিত হওয়া ঠিক হয়নি, তারও ফল ভোগ করতে হচ্ছে এখন। জমিদার আদি নারায়ণের কথা শুনে ওনার পায়ে পড়ল সৌদামিনী। কান্নায় ভেঙে করো জোরে বলতে লাগলো, এত বড় ক্ষতি করবেন না জমিদার বাবু, আমার এত বড় ক্ষতি করবেন না। আমি আমার সর্বস্ব আপনার ছেলেকে সঁপে দিয়েছি। এখন আমি গ্রামে কিভাবে মুখ দেখাবো জমিদার বাবু? আমার এত বড় ক্ষতিটা করবেন না। আদি নারায়ণ হুঙ্কার দিয়ে উঠল, ভুল তো তোমারও হয়েছে। সেটা করার সময় মনে ছিল না তোমার বিয়ের ব্যবস্থা আমি করে দেব। সৌদামিনী আর একটা কথাও বলতে পারেনি সেদিন। এমনকি আদিনারায়ণ সুরেন্দ্রনাথের কোনো কথাও শোনেননি সেদিন। পাহারাদার সৌদামিনীকে বাড়ি ছেড়ে আসে, তবে নিজের এমন অপমান আর সত্তা হারিয়ে সৌদামিনী উন্মাদিনী হয়ে উঠেছিল। কিন্তু নিজের বাবাকে কিচ্ছুটি জানায়নি, কেবল বলেছিল সে রাতে গ্রামের মন্দিরে ছিল সে। কিন্তু একটা সময় অনিশ্চয়তায় ভুগতে লাগলো সৌদামিনী, হয়তো অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল।
বাবাকে, গ্রামবাসীকে কি জবাব দেবে এই ভেবে সে বিষ খেয়ে আত্মহত্যা করে বসে। তার আগে সুরেন্দ্রনাথকে জানিয়েছিল সবটা, কিন্তু আদিনারায়ণের দাপটের আগে সুরেন্দ্রনাথের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। নতুবা তিনি নিজের ছেলেকেই সম্পত্তি থেকে বেদখল করার হুমকি দিয়েছিলেন। হরেন সবটা জানতে পারেন, তবে মেয়ের আত্মহত্যার পর একটা চিঠিতে সবটা সৌদামিনী লিখে গেছিল। এমনকি সুরেন্দ্রনাথের মনেও যে কালিমা ছিল তার উল্লেখ করে। প্রকৃত ভালোবাসলে সৌদামিনীকে কখনোই ওই অবস্থায় ছেড়ে আসতে পারত না সে। সবটা শুনে সেদিন জমিদার বাড়ি ছুটে গেছিলেন হরেন ঠাকুর। সঙ্গে নিয়ে গেছিলেন নিজের মেয়ের নিথর দেহটাও। সত্যিটা আদিনারায়ণকে জানালে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। উল্টে সৌদামিনীর সৎকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব রাখলে হরেন ঠাকুরের আক্রোশ আরও বাড়ে। আজও ওনার বেদনার্ত কথাগুলো কানে বাজে। জমিদার বাবু, আপনার এই অহংকারী পতনের কারণ হবে। ভুল আপনার ছেলের ছিল, অথচ মাসুল আমার মেয়েকে দিতে হলো। আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল তা জানা সত্ত্বেও আপনি তাকে অস্বীকার করলেন। প্রথমে আমিও রাজি ছিলাম না, কিন্তু মেয়ের সম্মানের আগে তো কিছু ছিল না, অথচ আপনি। সেদিন টেনে হিচড়ে হরেন ঠাকুরকে বের করে দেওয়া হয়েছিল বাড়ির বাইরে, কিন্তু সে চুপ থাকতে চাননি। নিজের মেয়ের দোষ ছিল হয়তো, কিন্তু সে তো সুরেন্দ্রনাথকে স্বামী রূপে মেনে নিয়েছিল। কিন্তু একজন অন্তঃসত্ত্বা অবিবাহিত যুবতী মেয়ে, যার গর্ভে আদিনারায়ণের ছেলেরই সন্তান ছিল, সেসব কোনো কিছুর কথা চিন্তা না করেই উনি যার বর্ণায় অপমান করে সেদিন সৌদামিনীকে তাড়িয়ে দিয়েছিলেন, যা মেয়েটার মনে অসম্ভব আঘাত হানে। ফলস্বরূপ আত্মহত্যা করতে বাধ্য হয় সে। হরেন থানায় যাওয়ার কথা ভাবলে কৌশিকী অমাবস্যার রাতে কালী পূজা শেষ হতেই পিছনের বাগানে জমিদার বাবুর আদেশে ওনার পাহাড়েদারেরা হরেন পুরোহিতকে হত্যা করে। তারপর ওনার দেহখানি গ্রামের শেষ প্রান্তের জঙ্গলের একটি বেল গাছের তলায় পুঁতে দিয়ে আসে আর গ্রামে রটিয়ে দেয় মেয়েকে হারিয়ে হরেন শোকে দুঃখে কাশি চলে গেছেন। গ্রামবাসীরাও সুরেন্দ্রনাথকে নয়, সৌদামিনীকেই খারাপ ভেবেছিল। দুশ্চরিত্রা ভেবেছিল যেখানে সৌদামিনী দূরে সরে আসতে চেয়েছিল সুরেন্দ্রনাথের থেকে। সেদিন সুরেন্দ্রনাথ শরীর অসুস্থতার অভিনয় করে সৌদামিনীকে জমিদার বাড়িতে ডেকে না পাঠালে হয়তো মেয়েটি যেতও নাও বাড়ি। আর এসবের মাঝে হরেনের বড় মেয়ে দীপার সংসারটাও ভাঙল। এক বোন যখন দুশ্চরিত্রা, তখন অপরজনও তাই হবে, এমন ভুল ধারণা নিয়েই সৌদামিনীর দিদি দীপাকেও শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। বাবা আর বোনকে হারিয়ে শোকাহত দীপাকে আদিনারায়ণী গ্রামে ঢুকতে বাধা দেয়। মোটমাট হরেনের পুরো পরিবারটাই একটা ঘটনার কারণে শেষ হয়ে গেছিল। এরপর দীপার কি হয় জানি না, কিন্তু যেদিন হরেন ঠাকুর মশাইকে হত্যা করা হয়েছিল সেদিন উনি অভিশাপ দিয়েছিলেন যে এরপর জমিদার বাড়িতে কালী পুজো হলে উনি ওই বাড়িতে অভিশাপ হয়ে ফিরে আসবেন এবং একে একে বংশের কুল প্রদীপকে শেষ করে গোটা বংশই নির্বংশ করে দেবেন। পুরোহিত মশাই থামলে আমি কিছু সময় চুপ থাকার পর প্রশ্ন করি, আচ্ছা, সুরেন্দ্রনাথের 3 বউকে দেখেছেন আপনি? আগে বড় বৌমা যখন বিয়ে হয়ে এসেছিল তখন দেখেছিলাম। বহুদিন পর নূপুরের কলতান উঠেছিল ও বাড়িতে। শিখাদেবীও তো ওই ঘটনার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মারা যান। তারপর পরিচারিকার কাছেই 3 ছেলে মানুষ।
তখন সুচিত্রার বয়স অনেকটাই কম। এরপর আমি জমিদার বাড়ির সাথে সব সম্পর্ক ত্যাগ করে নিজের পৈতৃক ভিটে চলে আসি। তবে ওই ঘটনার পর থেকেই ও বাড়ির কালী পুজোটা বন্ধ হয়ে যায়। আমি সাবধান করেছিলাম পুজো না করার জন্য, কিন্তু জমিদার সুরেন্দ্রনাথ কেন আবার পুজোটা শুরু করলেন? ছোট বৌমার ইচ্ছে রাখতে। এক কথায় উত্তর দিয়ে আমি কুটির থেকে বেরিয়ে এলাম। আমাকে দ্রুত ফিরতে হবে জমিদার বাড়ি। আজ রাতে কোনো এক ভয়ানক কিছু হতে চলেছে, তা স্পষ্টতই অনুধাবন করতে পারছিলাম। পরের দিন ফিরে এসে সবার প্রথমে পুরোহিত মশাইয়ের সাথে যোগাযোগ করলাম আমি। তারপর নিজের ঘরে ফিরে অমরেন্দ্রর খোঁজ করলাম। শম্পা, আজ রাতটা কিন্তু অমরেন্দ্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওর প্রাণ সংকট থাকতে পারে। ওকে কোনোভাবেই নিজের ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না। শম্পা এবং সুচিত্রা দুজনেই হতবাক হয়ে যায়। নরেন কাকা বলে, আগে আপনি কি ওই যজ্ঞের আয়োজন করে ফেলেছেন ঠাকুরমশাই? রক্তাভ দৃষ্টিতে সকলের দিকে চেয়ে তীক্ষ্ণ স্বরে বললাম, আগামীকাল রাতেই যজ্ঞ শুরু করা হবে। এ বাড়ির ওপর ব্রহ্মদৈত্যের ছায়া রয়েছে, আর বহু বছরের এক অভিশাপের সাথে তা জড়িত। কি সেই অভিশাপ সেটা না হয় অজানাই রইল তোমাদের কাছে। কিছু কিছু অতীত না জানাই শ্রেয়। এই বলে নিজের ঘরে ফিরে আসি। অমরেন্দ্র আমার ঘরে আসে, উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, ঠাকুরমশাই, আমি কি আমার নিজের বাড়ি থেকে বেরোতে পারবো না? নিজের গ্রামের রাস্তায় হাঁটাচলা করবো না? অমরেন্দ্রর কাঁধে হাত রাখলাম আমি। আজকের দিনটা না, আজ তোমার প্রাণ সংকট রয়েছে। সেই ব্রহ্মদৈত্যের পরবর্তী শিকার তুমি হতে পারো, নতুবা সুরেন্দ্রনাথ বাবু। সুরেন্দ্রনাথ বাবুর ব্যবস্থা আমি করেছি, আর তোমাকে। আচমকাই থমকে গেলাম আমি। বিদ্যুৎ তরঙ্গের ন্যায় কিছু একটা আমার মাথার মধ্যে ঘুরপাক খেতেই আমি বিস্ফারিত দৃষ্টিতে তাকালাম অমরেন্দ্রর দিকে। কম্পিত কণ্ঠে বললাম, আচ্ছা, আমার একটা উপকার করবে অমরেন্দ্র? হ্যাঁ, বলুন না। অবাক হয়ে বলল অমরেন্দ্র। আমি সরাসরি বললাম, কয়েকটা কথা তোমাকে বলবো এই মুহূর্তেই। বিশ্বাস করতে হবে তোমাকে। করবে তো? অমরেন্দ্র মুখে কিছু বলল না, কেবল স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো আমার দিকে। সেদিন রাতে কিছু খেতে মন চাইল না আমার। একভাবে সন্ধ্যা থেকেই জপ করছিলাম। এবারে ঋণাত্মক আবহ আমার স্থিরভাবে জপ করার জন্য মোটেও উপযুক্ত নয়। তবুও জপ চালু রাখি। এরপর কত রাত হয়েছে জানা নেই, আচম্বিত চোখ খুলে গেল আমার। একটা চিৎকারে, সম্ভবত বা কোনো কিছু ভাঙার শব্দে, খেয়াল করতে পারলাম না আমি। তবে সেই বিভৎস গন্ধটা পুনরায় এসে ঝাপটা দিল আমার নাকে। লক্ষ্য করলাম ঘরের কোণে জ্বলতে থাকা লণ্ঠনটা থেকে থেকে কেঁপে উঠছে। নিঃশব্দে বেরিয়ে এলাম বাইরে। তীব্র পচা গন্ধটা অনুসরণ করে উঠে এলাম ওপরে, অমরেন্দ্রর ঘরের ঠিক সামনে। আজও আলতো করে দরজাটা ভেজানো, একই রকম ভাবে ভেতরে হ্যারিকেনের মৃদু আলো জ্বলছে, যেমনটা সুরেন্দ্রনাথ রায়চৌধুরীর ঘরে সেদিন জ্বলছিল। আমি অতি সন্তর্পণে লক্ষ্য করি একটি ছায়াকে। ধীর পায়ে সে এগিয়ে যাচ্ছে অমরেন্দ্র নিকট। আগের দিনের মতোই চেহারা তার, বিকট শীর্ণকায়। বিশাল ন্যাড়া মাথার পিছনে ঝুলছে এক গোছা চুল, পরনে কেবল ধুতি, আর তার ঠিক পিছনে আরো একটি নারী মূর্তি,
আমার দু চোখ বিস্ফারিত হয়ে উঠল, কিন্তু তার আগে দেখলাম সেই অবয়ব অমরেন্দ্রকে স্পর্শ করতে যেতেই বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় ছিটকে দূরে সরে গেল, এবং আমিও সাথে সাথে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ব্যাস ছোট বৌমা, এবার তোমার হত্যাকাণ্ডগুলো থামাও। আমাকে দেখে এবং আমার ভরাট কণ্ঠস্বর শোনা মাত্রই সেই অবয়ব আচমকাই নিশ্চিহ্ন হয়ে গেল বাতাসে। কেবল ঘরের মাঝে দণ্ডায়মান ছিল পল্লবী, চোখে ক্ষোভ আর প্রতিশোধের ছাপ নিয়ে। আমার গলা শুনে অমরেন্দ্র জেগে উঠেছে, অবাক গলায় বলে, ঠাকুরমশাই আপনি? পল্লবী দ্রুত কথা ঘোরালো। ঠাকুরমশাই এখানে আমাদের বিপদ দেখে এসেছে, সেই বিভীষিকা। পল্লবী কিছু বলার আগেই অমরেন্দ্র চিৎকার করে উঠল। সত্যি করে বলো তো পল্লবী, আমার ভাইদের মৃত্যুর সাথে তুমি কি জড়িত? তোমার বুকে সাহস থাকলে সত্যি কথাটা বলো। এইবার পল্লবীর চোখ দুটো জ্বলে উঠল। অমরেন্দ্রর দিকে হিংস্রভাবে চেয়ে দাঁতে দাঁত চেপে সে বলল, ঠিক ধরেছ, ঠাকুরমশাই আজ সময় মতো না এলে তুমিও শেষ হতে, আর তোমার বাবাও। তোমাদের শেষ না করা অবধি সেই ব্রহ্মদৈত্য শান্ত হবে না কিছুতেই। তোমাদের বংশ নির্বংশ করবে সে, যে পাপ তোমরা করেছ। আর নিজেকে সামলাতে পারল না অমরেন্দ্র, অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করল, কে কে তুমি? আমিও পল্লবীকে মৃদু ধমক দিলাম। বলে ফেলো পল্লবী, নিজের পরিচয় অমরেন্দ্রকে দাও। কান্নায় ভেঙে পড়ল পল্লবী, তবে তাতে মিশে ছিল প্রতিশোধের তেজ। সে বলল, আমার দাদু ভাই আর মাসিমণির মৃত্যুর জন্য দায়ী ছিলে তোমরা, তোমার বাবা আর ঠাকুরদা। আমার দাদু ভাই আর কেউ নন, এ বাড়ির কুলো পুরোহিত ছিলেন হরেন উপাধ্যায়। আমার দিদিকে কুলোটা, দুশ্চরিত্রা, আরো কত অপবাদ শুনতে হয়েছিল সেদিন শুধুমাত্র তোমার বাবার জন্য। তোমার বাবার প্রণয় জালে ফেসে আত্মহত্যা করতে বাধ্য হয় আমার মাসিমণি। এর প্রভাব আমার মায়ের শ্বশুর বাড়িতে গিয়েও পড়ে, ওরা আমার মাকে তাড়িয়ে দেয়। তোমার বাবা আমার অসহায় মাকেও এ গ্রামে নিজের কুটিরে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন। আমার মাকে অনেক ঘুরতে হয়, কষ্ট সহ্য করতে হয়। তারপর সদরে এক দূর সম্পর্কের বিধবা দিদির বাড়িতে আশ্রয় পায় সে। আরও একটা কথা কি জানো, তখন আমার মাও ছিল অন্তঃসত্ত্বা। অনেক কষ্ট করে যুদ্ধ করে আমাকে বড় করে মা। সেলাই ফোড়াইয়ের কাজের পাশে পাশে সংসার চালাতে অনেক সময় মাকে বিপথেও যেতে হয়েছিল। আমাকে লেখাপড়া চালানোর জন্য কত কষ্ট করতে হয়েছিল। সেসব কি আর তোমার পরিবারের চোখে পড়েছিল? তোমার বাবা ঠাকুরদা কি জানতে পেরেছিলেন? আমার দাদু ভাইয়ের অভিশাপের ঘটনাটা প্রায়শই আমার মা আমাকে শোনাতো, তবে সে জানতো দাদু বেঁচে আছে, হয়তো তোমরা বন্দি করে রেখেছো। তাই শহরে কলেজে পড়াকালীন অমরেন্দ্রের সাথে আলাপ হলে এবং ওর ব্যাপারে জানার পর মনস্থির করলাম আমি ওর সাথে এ বাড়িতে আসার। কিন্তু হুট করে আসা সম্ভব ছিল না। তাই অমরেন্দ্র যখন বিয়ের প্রস্তাব রাখলো আমি অস্বীকার করিনি। আর এ বাড়িতে আসার পর থেকেই অতীতের খোঁজ খবর নিতে শুরু করি। অবশেষে জানতে পারি সে রাতে আমার দাদু ভাইকেও এ বাড়ির লোকেরাই হত্যা করেছিল। এমনকি অভিশাপের বিষয়েও জানতে পারি। ইতিমধ্যেই এ বাড়ির সবার সাথে ভাব জমিয়েছি আমি, বিশেষত সুরেন্দ্রনাথ বাবুর সাথে। তাই কালী পুজোর ব্যাপারে আমি ইচ্ছা প্রকাশ করলে উনি না করতে পারেননি। আর আমি বুঝিয়েছিলাম অভিশাপ বলে কিছু হয় না। কিন্তু পরে যখন উনি আমার আসল উদ্দেশ্য বুঝলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ওনাকে আমি এমন করে দিলাম না উনি কথা বলতে পারতেন না হাঁটা চলা। তবে রাবেন্দ্রর মৃত্যুতে বুঝতে পারলাম আমার দাদু ভাইয়ের অভিশাপটা মিথ্যে ছিল না, তিনি সত্যিই ফিরে এসেছেন। এবং আমিও একের পর এক হত্যাকাণ্ডে সাহায্য করতে লাগলাম ওনাকে, যাদের জন্য আমি পরিবার হারিয়েছিলাম।
আমার মা মাসিদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, তাদের ছেড়ে দেবো এত সহজেই? পল্লবীর কথা শেষ হওয়ার পূর্বেই আমার মন্ত্রপুত বিভূতি ছড়ানোর কারণে অজ্ঞান হয়ে যায় সে। পল্লবীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে যার পরনায় চিন্তিত হয়ে ছুটে আসে অমরেন্দ্র। আপনি কি করলেন ঠাকুরমশাই? পল্লবীর সাথে কি করলেন? ওকে উত্তেজিত হতে দেখে আমি সান্ত্বনা দিয়ে বলি, শান্ত হ, পল্লবী শুধুমাত্র জ্ঞান হারিয়েছে। কিন্তু একটা কথা বলো, যে মেয়েটার কারণে তুমি নিজের ভাইদের হারালে, পরিবারের এমন অবস্থা হলো, তাকে বাঁচানোর জন্য ছুটে আসছ। অমরেন্দ্র মলিন স্বরে বলল, আমার ভাইয়েরা কোনো ভালো মানুষ ছিল না ঠাকুরমশাই, তারা এক প্রকার তাদের কর্মফলেই ভুগেছে। আমার বাবাও যে অমায়িক মানুষ ছিলেন তাও তো নয়। একটা সত্যি কথা বলি, আমার বাবা দুর্ব্যবহারে কষ্ট পেয়ে মানসিক রোগে ভুগে আমার মা মারা যান। তাই আমি এখানে আর বেশি দিন থাকিনি, শহরে চলে গিয়েছিলাম। মনে হতো এদের সাথে থাকলে হয়তো আমিও এদের মতোই হয়ে যাব। মানছি পল্লবী আমার সাথে প্রতারণা করেছে, কিন্তু ও নিজেও তো পীড়িত আমার মতোই। ওর মানসিক অবস্থা আমি বুঝি। আমি অবাক হয়ে হেসে বললাম, এর থেকেই বোঝা যায় প্রকৃতই ভালোবাসো তুমি মেয়েটাকে। যাই হোক, আগামীকাল রাতে যজ্ঞের আয়োজন করা হয়েছে। ওই বিভীষিকাকে এ গ্রাম থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ওই সময় পল্লবীর সাথে থেকো তুমি। বেরোনোর সময় দেখলাম অমরেন্দ্র অতি যত্নে পল্লবীকে বুকে জড়িয়ে ধরল। দেখতে দেখতেই সেই ক্ষণ এসে উপস্থিত হলো যার জন্য অপেক্ষা ছিল আমার। কিন্তু সেই সামান্য কিছুক্ষণের মধ্যেই যে ভয়ানক ঘটনা ঘটে তা ছিল রোমহর্ষ। এক ঝাঁক নক্ষত্রে আকাশ জল জল করছে। আমি আর পুরোহিত মশাই জমিদার বাড়ির পিছনের বাগানে এসে উপস্থিত হলাম। পাশের বাঁশ বাগান থেকে শেয়ালের ডাক ভেসে আসতে লাগলো। রাত তখন 11টা মতো। পুরোহিত মশাই উদ্বিগ্ন মুখে আমার দিকে চেয়ে শুকনো হাসলেন। যজ্ঞ শুরু করার আগে পুজোর কয়েকটা বিধি আছে, সেগুলো পালন করতে হবে। এক ভয়ানক ব্রহ্ম দৈত্যকে বন্ধন করে তাকে মুক্ত হতে হবে। পুজো শুরু করলাম নির্বিঘ্নে। যজ্ঞ বেদিতে আগুন ধরিয়ে মন্ত্র পাঠে ধ্যান দিলাম। পুরোহিত মশাইও ফিরে গেছেন মন্দিরে। আজ তিনি মন্দিরের অন্দরেই থাকবেন। রাত 12টা বাজল। যজ্ঞ শুরু করলাম। সেই ব্রহ্ম দৈত্যকে বন্দি করতে আমি যেন তৎপর হয়ে উঠেছি। তখন মন্ত্র পাঠ করতে লাগলাম জোরে জোরে। হঠাৎই দমকা হাওয়ার সাথে প্রবল জোরে ঝড় উঠল। বাতাসের তীব্রতায় গাছের শুকনো পাতা এদিক ওদিক উড়ে যেতে লাগলো। অপ্রত্যাশিতভাবে আকাশ ধীরে ধীরে ঢেকে যেতে লাগলো ঘন কালো মেঘে। অন্ধকারে চারপাশ এমন ভাবে ছেয়ে গেল যে চোখের আলো ব্যতীত চারিপাশ কোনোভাবে দৃশ্যমান হচ্ছিল না। তারই মাঝে আমি একটা শেয়ালকে দাঁড়িয়ে থাকতে দেখলাম একদম আমার সামনেই। সেই সাথে কোথা থেকে জানি রাত জাগা পাখির চিল চিৎকারও ভেসে আসছে। শিয়ালটার চোখ দুটো দেখলাম কেমন যেন খুব জেটে হয়ে জ্বলছে। ঝড় তখন চলছে। হঠাৎই যজ্ঞের আগুনটা নিভে গেল আমার। ব্যাস, চারিদিক নিকষ অন্ধকার। তবে আমার সম্মুখে তখনও জল জল করছে সেই সবুজ দুই চোখ। হাতড়ে হাতড়ে পুনরায় যজ্ঞের আগুন ধরালাম। আর তাতে সামনেটা আলোকিত হতেই যে দৃশ্য দেখলাম তা দেখে আমার হৃদস্পন্দন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। ইতিমধ্যেই চারপাশ থেকে সেই আঁশটে পচা গন্ধটা নাকে এসে ঠেকতে লাগলো। শুধু তাই নয়, তার সাথে আমার ঠিক সামনে
একটা অবয়বকে দু পা দু হাতে উবু হয়ে বসে থাকতে দেখলাম। অর্ধপচিত খসখসে খালি গা, পুটুর গত হলদেটে দু চোখ জল জল করছে, আর ন্যাড়া মাথার পেছনে ঝুলছে টিকি। এই হচ্ছে সেই রক্ত ব্রহ্মদৈত্য। একের পর এক হত্যা করে এসেছে কদিনে। আমি বুঝতে পারলাম আমার যজ্ঞ ভঙ্গ করার জন্য সেই ঋণাত্মক শক্তি নানা রকম প্রয়াস চালাচ্ছে, কিন্তু আমি থামবার নয়। এমন সময় ঝড় থেমে গেল, আর ঠিক সেই মুহূর্তেই নূপুরের শব্দ পেলাম। কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম, কিন্তু মন্ত্রোচ্চারণ আমি থামালাম না। ওম কালী কালী মহা কালী কালীকে বাবা হারিণী, ওম বিচ্ছাই বিচ্ছাই সর্বমঙ্গল বিচ্ছাই বিচ্ছাই স্বাহা। হঠাৎই দেখলাম সেই ভয়ঙ্কর ব্রহ্মদৈত্যের মুখের দিক থেকে একটি কুচকুচে লাল দুপাশ চেরা জিহবার মতো অংশ বেরিয়ে আমার দিকে আসতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই আমি আমার মন্ত্রপুত পবিত্র ভস্ম ছুঁড়ে দিলাম সামনে। একটা বিকট শব্দে ধোঁয়ার মতো নিশ্চিহ্ন হয়ে গেল, এবং চারপাশ জুড়ে শুরু হলো তীব্র ঝড়। ঝড়ের দাপটে যজ্ঞবেদীর আগুন প্রায় নিভু নিভু হয়ে এল। আমি মন্ত্র পাঠের সাথে সাথে বের করে আনলাম একটি পুঁটলি। সেটা খুলতেই বেরিয়ে এলো হরেন উপাধ্যায়ের কঙ্কালটা। বেল গাছের তলা খুঁড়তেই পেয়ে গিয়েছিলাম সেটা। আমি বিন্দু মাত্র সময় নষ্ট না করে মন্ত্রোচ্চারণ করতে করতেই সেই কঙ্কালটা ছুঁড়ে দিলাম পবিত্র অগ্নিকুণ্ডে। হরেন পুরোহিত, সব হারিয়েছ মানছি, কিন্তু এভাবে অতৃপ্ত থেকে তুমি তোমার মেয়েকেও কষ্ট দিচ্ছ। তোমার নাতনিও এক প্রকার হত্যাকারী হয়ে উঠেছিল তোমাকে সাহায্য করতে গিয়ে। অমরেন্দ্র তোমার নাতনির স্বামী, কিন্তু বাকিদের মতো নয়। ভালো ছেলে সে। দয়া করে নাতনির সংসারটা গড়তে দাও, ওর জীবন নষ্ট করো না, মুক্তি নাও তুমি। কঙ্কালটা পবিত্র অগ্নিকুণ্ডে দিতেই চারপাশ জুড়ে একটা ভারী চিৎকার কানে ভেসে এলো। অতঃপরও সেই অবয়বটি ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হয়ে অগ্নিকুণ্ডে সমাধিস্থ হল। যজ্ঞ থামালাম। দেখলাম অমরেন্দ্র আর পল্লবীও এসেছে। ওদের পেছনে পুরোহিত মশাই। পল্লবীকে দেখে একটু সুস্থ মনে হলো। ও নিজের ভুলটাও বুঝেছে। অমরেন্দ্র আমার কাছে এসে আমার দুহাত ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ঠাকুর মশাই, বাবা বাবা নেই, মারা গেছে, মারা গেছে। বুঝলাম হরেন উপাধ্যায়ের আত্মা সুরেন্দ্রনাথকে নিজের সঙ্গে করে নিয়ে গেছেন। আমি সান্ত্বনা দিলাম পল্লবী আর অমরেন্দ্র দুজনকে। দেখলাম পূব আকাশে ধীরে ধীরে আলোর রেখার সূচনা ঘটেছে। অস্ফুটে পড়লাম, নতুন দিনের সূচনা হলো তবে। আমার কথায় পুরোহিত মশাই বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, নির্বিঘ্নে। ফেরার সময় ঘনিয়ে এলো আমার। জমিদার বাড়ির সকলেই কৃতজ্ঞতা জানালো আমায়। সবাই নিজের মতো করে নিজেদের জীবন শুরু করতে ইচ্ছুক। সবাইকে আশীর্বাদ করে আমি বিদায় নিলাম কাষ্টদিঘির রায় চৌধুরী জমিদার বাড়ির থেকে। এই বলে তারানাথ কাহিনী শেষ করলেন। কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকলাম আমরা। বৃষ্টিটাও ধরে এসেছে। কিশোরী বলল, আজ তাহলে উঠি ঠাকুর মশাই, রাত হলো অনেকটা। আমিও উঠলাম। তারপর তারানাথকে বিদায় জানিয়ে মঠ লেন ছেড়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।